জানালার কাছে ড্রিঙ্কসের গ্লাস ছুঁড়ে মারল ব্ল্যাক গ্যাং লিডার। ওর সামনে ওর অফিসের সব স্টাফেরা বসে আছে। 10 জন নিয়েই ওর অফিস। জ্যোতি হলো ব্যাংকের লোক। সে মূলত ব্ল্যাক গ্যাংয়ের টাকা সঠিকভাবে সাদা টাকা বানিয়ে দেয়। ব্ল্যাক গ্যাং লিডার এত টাকা পায় কিভাবে? কারণ এদের ইনভেস্টর হলো আমেরিকার সবচাইতে পাওয়ারফুল মাফিয়া জেমসের কোটি কোটি ডলার আছে। সেই সব টাকা বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়ে বড় বড় শেয়ার ডিলারদের সাথে কন্ট্রাক্টে যায় জেমস। তাদেরকে 20% দিয়ে বাকি 80% নিজের অ্যাকাউন্টে জমা করে, যাতে তার কালো টাকার হিসেব কেউ নিতে আসলে বিশ্ব ব্যাংকে করা অ্যাকাউন্টের সব পেপারস দেখিয়ে দিতে পারে সে। পরপর 2 বার ওরা অনেক টাকা লস করেছে। জেমস ওদের উপরে কেস করবে, সাথে ওরা ইনভেস্টরও হারাবে। তোমাদের বারবার বলছি শেয়ার সেল করার সময় সতর্ক থাকবে। শালা ওই কোম্পানির ম্যানেজার কোথায়? স্যার, ও আছে। ও নিজেও জানে না এভাবে ধুম করে কেউ শেয়ার সেল করে দেবে এত টাকার। ব্যাংকে খোঁজ নাও কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে। আমরা ইনভেস্টর হারাতে চাই না। আমাদের কোম্পানি লস করবে এবার। এই গ্রিন শেক কে ভাই? তোরা কেন এখানে এসেছিস? সামনে আসিস না কেন? একসাথে কেন যে এত টেকার ট্রেনিং করছে? ওরা ভয় পায় লসের জন্য, কিন্তু গ্রিন স্ন্যাক গ্যাং খেলছে অন্য লেভেলে। সব কিছু আগের থেকে সাজানো নিলয়দে। রাজ এসেছে গ্রামের বাজারে। বাজারটা বেশ বড়। এখানেই থানা আছে। বাজারটার পাশে এমপির বিলাসবহুল বাড়ি। রাজ থানায় এসে বসলো। একটা ছেলে চা নিয়ে আসে। অনেক আসলো থানার ভিতরে। গায়ে ওর কলেজ ড্রেস। সে রাজের সামনে বসলো। থানায় রাজ এই প্রথম এসেছে। অনেক বলে, এখানে বড় স্যার কে? এই ছেলে কলেজ ছেড়ে এখানে কি? এই ছেলে এদিকে আসো, কিছু বলবে? আপনি কি বড় স্যার? হ্যাঁ। এই নিন, আপনার জন্য একটা চিঠি আছে। আমাকে একজন দিতে বলল। মুখে কালো মাস্ক পরা, চুলগুলো অনেক বড় বড়, কালো পাঞ্জাবি পরেছিল। আমি ফিরছিলাম বাসায়, আমাকে ডেকে বলে এই চিরকুটটা আপনার কাছে পৌঁছে দিতে। মনে বড় স্যারের কাছে পৌঁছে দিতে বলল। এই নিন স্যার। স্যার আপনি আসতে না আসতেই চিরকুট দেখি, এদিকে দাও। তারাও তুমি? রাজ কথাটা বলে চিরকুট হাতে নিল। রাজ কাগজের ভাঁজ খুলতে দেখতে পায় সেখানে কয়েক লাইনের একটা হুমকির চিঠি লেখা। এই রাজ, সময় ও পরিস্থিতি আর ভাগ্য, এই 3টা জিনিস প্রতিটা মানুষকে বদলে দিতে পারে। কারো কারো জীবনটাও বেঁচে যেতে পারে। তাই আপনার কাছে এখন সময়, সুযোগ আর পরিস্থিতি আছে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। ভাগ্যটাকে পরিবর্তন করুন। নিজের সিদ্ধান্ত আপনার, কাজটা আমার। মবস্টার আপনাকে স্বাগতম জানিয়েছে। রাজ চিরকুট পরে অনেকের দিকে তাকালো। অনেকের গায়ে কলেজ ড্রেস। অনেককে বলে, লোকটার মুখ তুমি দেখোনি? অনেক মাথা নাড়িয়ে না বলে। রাজ অনেককে চলে যেতে বলে। অনেক সেখান থেকে চলে যায়। রাজ যে কেসের জন্য এসেছে সেটা নিয়ে রিসার্চ করতে বসে। মবস্টার সম্পর্কে ধারণা পায়। কয়েক সেকেন্ডের সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করে রাজ। সিসি ক্যামেরা নষ্ট করার আগের ভিডিও থেকে মবস্টার গ্যাংদের প্রতি বেশ ধারণা পায় ওরা। তবে মবস্টার গ্যাং অনেক ডেঞ্জারাস, আর সেটার জন্যই রাজ এসেছে। নিলয়েরা বসে আছে। নাচে ক্লাবের সব কিছু ডিটেলস মাসুম এনে দিয়েছে। মাসুমের থেকে সব তথ্য পাওয়ার পর সব প্ল্যান সাজায়। মাসুম বলে, নাচো ক্লাবটা হলো এই দেশের নামকরা একটি বড় ক্লাবের তালিকাতে 3য় নম্বরে আছে। এর আশেপাশে অনেকগুলো সিসি ক্যামেরা থাকে। ক্লাবের মালিকের নাম হলো শান্ত। রাতুলের কারণে শান্ত সব্বার সামনে সেভাবে আসতে পারে না। রাতুলকে তোর মনে নেই? ওই যে একটা রিক্সাওয়ালা চাচির সঙ্গে ধাক্কা, গাড়ি থেকে নামা, চলে আসা, মনে আছে? হ্যাঁ আছে। ওইখানে দূরে একটা 10-12 তলার টাওয়ার দেখছিলি না? ওটাই হলো রাতুলের বিজনেস পার্ক। মানে ওই টাওয়ারের সব কিছুই আছে। ক্যাসিনো গেম থেকে শুরু করে ড্রাগস বিজনেস, অস্ত্র বিজনেস, আর সাথে আছে পতিতার বিজনেস। তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে ঢোকার আগে কার্ড বানাতে হবে। ওই মিডনাইট ক্লাবের নিজস্ব কার্ড পেয়ে তবেই ঢুকতে হবে। আর যারা কার্ড ছাড়া যাবে তাদের পরিচিত লোকদের সহায়তায় যায়। আমি শুধু রেস্টুরেন্ট অবধি যেতে পেরেছিলাম। প্রতি রাতে কোটি টাকার বিজনেস চলে সেখানে। তাহলে আমরা কেন সেটা লুট করছি না? আমার তো ওটাই দরকার। না না নিলয়, এতটা সহজ যে ভাবছি সেটা মোটেও সহজ নয়। ওটার টার্গেটেই আমাদের টার্ম সাজানো। সময় মতন আমরা মিডনাইট ক্লাবে প্রবেশ করব। এর জন্য আমাদের অনেক কাজ করতে হবে। আগে নাচো, ক্লাব নিয়ে স্টাডি করো, এটাও কম কি?
হ্যাঁ, এই ক্লাবের বাইরে অনেকগুলো সিসি ক্যামেরা আছে। ক্লাবের বাইরে গার্ড থাকবে, তাই কাব্য ভাই যদি বাইরে গাড়ি নিয়ে দাঁড়ায় তবে সমস্যা আছে। ওই এরিয়া থেকে দূরে গাড়ি নিয়ে থাকতে হবে। তবে ওই ক্লাবের সামনে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের 8 তলায় আমরা থাকবো। সেখান থেকে আমরা সব কিছু হ্যাক করতে পারবো। কিন্তু ওদের সিস্টেম হ্যাক করতে ওদের সেট আপ রুমে যেতে হবে, একটি ভাইরাস ইনস্টল করতে হবে, সেটা সহজ হবে না। সেসব নিয়ে তোর ভাবতে হবে না নিলয়। টাকা কামিয়েছিস কি করতে, টাকা দিয়ে সব কিছু ব্যবস্থা করে নেব। তুই শুধু বল কবে কখন কাজে নেমে পড়ব। একটা কাজ কর, শান্তর দুর্বলতা কিসে সেটা জানিস মাসুম? হ্যাঁ, শান্ত ওর বাবাকে অনেক ভালোবাসে। তাহলে ওর বাবাকে তুলে নিয়ে আসি। কিন্তু ওর বাবা হলো স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, সমস্যা নেই, শুভ্র আছে তো, গ্রেটেস্ট ইনভেস্টর ইন দ্য ওয়ার্ল্ড। মানে অপেক্ষা কর, বুঝতে পারবি সব। নিধি আয়, মেকআপ করিয়ে দিবি আমাকে। শুভ্র চরিত্রকে নতুনভাবে প্রেজেন্ট করব। আর শিয়াম, জলদি স্বরাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল নাম্বার বের করে ফেল। নিধি নিলয়কে সাথে করে নিয়ে মেকআপ রুমে নিয়ে যায়। নিলয় গা থেকে কাপড় খুলল। রোজ জিম করা বডির দিকে তাকিয়ে থাকে নিধি। নিলয় নিধির দিকে তাকায়। নিধি লজ্জা পায়। নিলয়ের গায়ে লোম নেই, মেদ নেই কোনো, একদম স্টিল পেটানো বডি। পরনে কালো প্যান্ট, খালি গায়ে আয়নায় সামনে দাঁড়ানো। মুখ থেকে দাড়িগুলো কাটে নিলয়। কৃত্রিম চুল লাগিয়ে নিলয় নিধিকে বলে, আমার গলার পিছনে মানে কাঁধের দিকে একটা অন টাইম ট্যাটু আঁকতো। তার আগে তুই টি শার্ট পর। কেন? তোকে খালি গায়ে দেখলে আমার কেমন লাগছে। ধুর, প্রফেশনাল কাজে লজ্জা ভয় সংকোচতা বাদ, জলদি কাজ কর। শুভ্রকে নতুন চরিত্র দিতে হবে। আচ্ছা। নিধি আসে নিলয়ের পেছনে। কাপা কাপা হাতে নিলয়ের পিঠে হাত রাখলো। নিলয় আয়নার সামনে দাঁড়িয়ে নকল চুল লাগাতে ব্যস্ত। নিধি ট্যাটুর স্টিকার লাগাতে থাকে। নিলয় একটা বহুরূপী যেন, তার কতগুলো রূপ। নিলয় শান্তর বাবাকে কনভিন্স করতে যাচ্ছে সোজা তার অফিসে। সামিয়া সময় পেলে ফেসবুকিং করে। সাদিয়ার কবিতা বেশ পছন্দ। সাদিয়া রহমান আইডি লগ ইন করতেই তার টাইম লাইনে একটা কবিতা দেখতে পায়। আমার ভুল হয়, সবিস্তর তোমাকে চিনতে আমি কুল হারাই। এত অমূল্য তুমি গো সর্বরী। অন্ধকার নেমে আসলে আমি তোমায় দেখি। আধার বুকে তির্সল বিধল হলে আমি তোমায় দেখি। তুমি তমসা, তুমি নেত্রবাড়ি, তুমি নভ। আমার ভুল হয়, তোমাকে চিনিতে আমি পথ হারাই। নিজেকে পাই না খুঁজে, চোখ বুজে দেখি আমি নাই। তুমি বিশাল আকার নভ, তুমি রাত্রি, রাত্রির প্রিয়তমা বিভা। তোমাকে আমার চেনা হয় না, চিনি না তুমি আসলে কে কি। আমার ভুল হয়, আমার ভুল হয় তাই আমাকে চিনিতে। তোমাকে চেনার সাহস দেখাই বলে কখনো সখনো আমি আধারের চোখ হাত ছাড়াই। ভেজা চোখে যখন অন্ধকার শুধু খুঁজে পাই, তখন তোমাকে আমি চিৎকার দিয়া ডাকি। ওহে সর্বরী, আমাকে একটা চুমু দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করো। আমি মৃত্যু পথযাত্রী, আমি তুমি পথযাত্রী। কবিতাখানা পড়ে সামিয়ার প্রচণ্ড ভালো লাগে। ছোট্ট করে কমেন্টও করে দেয় সে। ইস, এভাবে যদি কেউ চাইতো। সাদিয়া পরক্ষণে কমেন্ট করে অবাক হয়। তার তো হাজব্যান্ড রাতুল আছে, তাহলে এসব কেমন কমেন্ট? ডিলিট করতে গিয়েও করে না। তবে আইডিতে প্রবেশ করে সাদিয়া। আইডির নাম কবিতার রাফ খাতা। ফলোয়ারও বেশ দেখল সাদিয়া। অনেক কবিতা লেখা আইডিতে। সাদিয়া যেন এমন টাইপের কবিতাই খুঁজছিল। আইডির নামটাও বেশ আকর্ষণীয়। সাদিয়া একসাথে অনেকগুলো কবিতা পড়ে ফেলে। সময় কেটে যায়। এই আইডির মালিক কে? কে তার মনের অনুভূতি সাজিয়ে এত সুন্দর কবিতা লিখেছে? ভাবতে ভাবতে মেসেজ অপশনে ক্লিকও দিয়ে ফেলে সে। কিন্তু মেসেজ করতে সাহস পায় না। ছেলে নাকি মেয়ে? যেহেতু কবিতার রাফ খাতা, তাহলে মেয়ে হবে। সাদিয়া নক দিয়ে বলে, এই যে রাফ খাতা আপু, আপনি কবিতাগুলো এত সুন্দর করে কেন লেখেন? হ্যাঁ, মানুষ প্রেমে পড়ে যাবে তো। কিন্তু অপর পাশ থেকে রিপ্লাই আসে না। 12 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। সাদিয়া আবার আইডিতে ঢুকে কবিতা পড়তে থাকে। কিন্তু ওই আইডিটা কার? কে হতে পারে? যেই হোক, সাদিয়া আইডিটার কবিতার প্রেমে পড়ে গিয়েছে। শান্ত বসে আছে শর্লিনের সামনে। একদিন হয়ে গেছে শর্লিন মরার মতো পড়ে আছে।
শান্ত চোখ ভরে দেখতে থাকে শার্লিনকে। রাশিয়ান বিউটি যেন একেই বলে, যেমন দেখতে তেমন চোখের চাহনি, পাপড়ি, ঠোঁট, গাল, চুল সব কিছু মিলিয়ে বিদেশি মেয়েটা শান্তর মন কেড়ে নিয়েছে। শার্লিন রাশিয়ান হলেও শান্ত সেটা জানে না, তবে শার্লিনের প্রেমে পড়ে গিয়েছে সে। তাকে কোনোভাবে শান্ত হাতছাড়া করতে দেবে না। শার্লিনকে সবার থেকে লুকিয়ে রাখবে, সে নিজের জন্য রাখবে। মনে মনে শার্লিনকে গার্লফ্রেন্ড হিসেবে ভেবে নিয়েছে। এমন সময় শার্লিন চোখ খুলে হাত পা নাড়াতে থাকে। Where I am? Hey beauty queen, are you okay? তুমি তুমি কে? ও মনে পড়েছে, তুমি আমাকে তুলে এনেছো। ছাড়ো আমাকে। বাহ, তোতা পাখি তো দেখি বাংলা বলতে পারে। আমাকে এখানে কেন এনেছো? শান্ত একটা গ্লাসে ড্রিঙ্কস ঢেলে মুখে পুরে নেয়। ঢোক গিলে শার্লিনের দিকে মুচকি হাসতে থাকে। শার্লিনের হাত পা দড়ি দিয়ে বাঁধা, বিছানার এক কোণে ফেলে রেখেছে। শান্ত বলে, এটা একটা বার, তোমাকে এই বারে ডান্স করতে হবে, আমার বিছানার সঙ্গী হতে হবে। আমার হাত পা খুলে দাও, তোমাকে আমি মেরে ফেলবো। তুমি জানো না তুমি কোথায় আটকা পড়েছো, তুমি কোন দেশ থেকে এসেছো? আমি শার্লিন, একজন টুরিস্ট। আমি বেড়াতে এসেছি, আমাকে ছাড়ো। শান্ত শার্লিনের সাথে কথা বলতে থাকে। দুটো মেয়েকে ডাক দেয় শান্ত। দুটো মেয়ে রুমে প্রবেশ করে। শান্তর কথা মতো দুটো মেয়ে শার্লিনের কাছে যায়। একটা প্যাকেট থেকে সুন্দর দামি কাপড় বের করে মেয়ে দুটো। শান্ত বলে, তাকে জলদি রেডি করাও, আমার জন্য সে হবে ভালোবাসার পাখি। শান্ত শার্লিনকে নিয়ে ব্যস্ত হয়। ওদিকে তার ক্লাবে দুজন লোক আছে, একজন মেয়ে আর একজন ছেলে। ছেলেটা হলো অর্ক আর মেয়েটা হলো নিধি। দুজনে বেশ দামি পোশাক পরেছে। প্রতি মাসে একবার করে এই ক্লাবের সব সাইবার সিস্টেম চেক করার জন্য স্পেশাল টিমকে ডাকা হয়। সেই টিমের পক্ষ থেকে লোক এসে তাদের সব ধরনের সেটআপ চেক করে চলে যায়। আজকেও দুজন আসার কথা, তবে রাস্তাতে কাব্য, সিয়াম আর মাসুম সেই দুজনকে আটকে রেখে কাব্যকে কল করে। কাব্য আর নিধি দুজনে শান্তর ক্লাবে আসে। তাদেরকে চেক করা হয়। কোনো ধরনের বিপজ্জনক কিছুই তাদের কাছে ছিল না। অর্ক আর নিধি ক্লাবের সেটআপ রুমে যেতে থাকে। একটা রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতর থেকে একটা মেয়ের গলা থেকে ইংরেজিতে কথা শুনতে পায়। লিভ মি বাস্টার্ড, লিভ মি, ইউ আর সো লুজার। তখন কোনো ছেলের হাসির শব্দও শুনতে পায় ওরা দুজন। সেই রুমে ওরা দুজন ঢুকতে যাবে, তখনই গার্ডরা বলে, ওদিকে নয় রুম, চলো ওদিকে আসে। ওরা দুজন থেমে যায়। তারপর গার্ডদের সাথে আসতে থাকে। ওরা সেটআপ রুমে আসলো। কম্পিউটারে বসে ওদের একটা ভাইরাস ওদের সেটআপে ইনস্টল করে দেয়। তখনই সিয়াম বলে, কাব্য ভাই, কাজ হয়ে গেছে, হকাররা ভাইরাস সেট আপ করছে আমার কাছে। এবার ওই এরিয়ার সব সিসি কম্পিউটার অ্যাক্সেস চলে আসবে। গ্রেট, এবার সব কিছু আরও সহজভাবে হবে। আমি জানি নিলয় অনেক টাকা জিতবে, আর জেতার পর মালিক তাকে টাকা নিয়ে বের হতে দেবে না। সমস্যা সে করবেই, তাই আমাদের সব কিছুতে প্রস্তুত থাকতে হবে। কিন্তু নিলয়কে সাবধানে রাখতে হবে। গার্ডদের মারতে শুরু করলে ওদের কিভাবে যে মারবে সেটা নিয়েও নিলয় জানে না। ঠিক আছে মাসুম, সামনের বিল্ডিংয়ের রুমে নেওয়ার বন্দোবস্ত কর, জলদি করতে হবে। খুব দ্রুতই আমরা মিশন শুরু করব। সবাই যে যার মতো কাজ করতে ব্যস্ত। অর্করা চলে আসে সেখান থেকে। তবে আসার সময় সেই রুম থেকে আবার কোনো মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। ওদের বুঝতে বাকি নেই এখানে নতুন কোনো মেয়েকে তুলে আনা হয়েছে। মিমি শুভ্রের মানে নিলয়ের নাম্বার নিয়েছে মাহিমের থেকে। মাহিম চায় টাকা, আর সে টাকার জন্য নিজের বউকে বিলিয়ে দিতেও প্রস্তুত। মাহিমের ধারণা তার বউ আর অন্য মেয়েদের মতো না, সে স্বাধীনতা পছন্দ করে। স্বামী সেবা মিমির দ্বারা হবে না, তাই মিমি যেটা পছন্দ করে সেটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে শুভ্র মানে নিলয়ের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। মিমি অনেক ফোন দেয় নিলয়কে। নিলয়ের ফোন দেখার সময় নেই। নিলয় স্বরাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল নাম্বারে কল করেছে। নিলয় মানুষ পটানোর কারিশমা চালু করে দিয়েছে। নিলয় জানে যেই ফোন করুক নিলয়ের নাম্বার স্বরাষ্ট্রমন্ত্রী খুঁজে বের করতে পারবে বা ডিটেলস খুঁজে নিতে পারবে। এই জন্য স্ক্যামার বলে ধরে না নিয়ে যায়, তাই নিলয় নিজেই তার অফিসের সামনে এসে কল করেছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি শুভ্র বলছি। আসলে আমি একজন ইনভেস্টর। আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি আপনি শেয়ার মার্কেটে নজর রাখেন। আমি আপনাকে টাকা দেব। আপনার একটা কোম্পানি আছে, সেটাতে ইনভেস্ট করবেন, শেয়ার ছাড়বেন। লাভের ভেতরে আপনি 50 পাবেন, আমি 50%। আপনার কিছুই করা লাগবে না, শুধু ইনভেস্ট করব আমি। আপনি কোম্পানির শেয়ার ছাড়বেন। রাজি থাকলে বলেন, দেখা করি। আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছি। মাহিমের মাধ্যমে নিলয় জানতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কোম্পানি আছে, সেটা হলো কোমল পানীয়, জুস কিংবা ফুড কোম্পানি। নিলয় এখানে দুটো কাজের উদ্দেশ্যে এসেছে। একটা হলো শান্ত দুর্বলতাকে নিজের কাছে রাখা, আর শেয়ার স্টকে একদম উপর থেকে খেলতে এসেছে।
অনেক আর তার টিম এসেছে রাজের বাড়ি। এলাকার মানুষ একদম ভয়ে ঘর থেকে বের হয় না। দিনের বেলাতে ডাকাতের দল এসেছে ভাবতেই সবাই ভয়ে যার যার ঘরে চলে গিয়েছে। অনেক এসে রাজের ঘরে তালা ভাঙলো, তারপর ভিতরে প্রবেশ করে। রাকিব বাড়ির ভিতরে থেকে সব কিছু নিতে যায়। অনেক তখন বলে, আর কে কোনো জিনিসে হাত দিও না, ওর বাড়িতে টাকা কোথায় আছে খুঁজে বের করো, টাকা লাগবে টাকা। আচ্ছা। অনেকের কথা মতো সবাই টাকা খুঁজতে থাকে। ক্যাশ 5 লাখ টাকা খুঁজে বের করে আনে। অনেক সেই টাকাগুলো ফ্লোরে সাজিয়ে মবস্টার গ্যাং নাম লিখে দেয়। তার মানে এটা অনেকের হুমকি ছিল। অনেক সবাইকে বের হতে বলে। বাড়ির সামনে সিসি ক্যামেরা দেখা যায়। অনেকদের মুখে মাস্ক পরা, কেবল চোখ দেখা যায়। অনেক সেই ক্যামেরার সামনে এসে মিডল ফিঙ্গার উঁচু করে রাজকে চ্যালেঞ্জ জানিয়ে দেয়। তারপর বারান্দায় থাকা রাজের বোনের লাগানো ফুল গাছটার দিকে এগিয়ে যায়। সেখান থেকে ফুল ছিঁড়ে এনে দরজার সামনে রেখে অনেক চলে যায়। অনেকের কাণ্ড দেখতে থাকে ওর লোকেরা। ছেলেটা পিচ্ছি হলেও অনেক বেশি ডেঞ্জারাস। হাই কনভার্সের কারণে হাইট বেশ লম্বাই লাগছে অনেকের। অনেকেরা দ্রুত সেখান থেকে চলে যায়। রাজ এমপির বাড়িতে এসেছে, সব কিছু খতিয়ে খতিয়ে দেখছে। এমপির বাড়িতে সিক্রেট অনেক রুম দেখতে পায়। সেখানে অনেক ক্যাশ টাকা উদ্ধার করে রাজ। বাথরুমে আসে রাজ। সেখানে একটি বাথটব রাখা। বাথটবের পানিতে রক্তের রং লেগে আছে। রাজ ভালো করে দেখতে থাকে। এমন সময় চোখ পড়ে একটি ছুরির ভাঙা অংশে। রাজ সেটা উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ দেখতে থাকে রাজ। তখনই সাকিব আসে রাজের কাছে। স্যার, মামেস্টার গ্যাং আপনার বাসায় ডাকাতি করেছে। সেখানকার থানা থেকে কল এসেছে, দ্রুত যেতে হবে। হোয়াট? রাজ দ্রুত গাড়ি নিয়ে নিজের শহরের দিকে রওনা দেয়। 6 ঘন্টা জার্নি শেষে রাজ এসেছে তার বাড়ি। বাড়ির গেট ভাঙা, দরজা ভাঙা, সব কিছু ভেঙে পড়ে আছে। রাজ দরজার কাছে আসলো। তার বোনের লাগানো গাছে হওয়া ফুল দরজার সামনে সুন্দর করে রাখা আছে। রাজ দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করে। পুলিশেরা আছে সেখানে। রাজকে দেখে স্যালিউট করলো। রাজ দেখতে পায় টাকা দিয়ে ফ্লোরে লেখা হয়েছে ইনজাস্টিস ফর মবস্টার। সাকিব এটা দেখে তার টিমদের বলে, জলদি বাড়ি সার্চ করো, কি কি হারিয়েছে দেখো। দরকার নেই, মবস্টার ডাকাতি করতে আসেনি, চ্যালেঞ্জ জানিয়ে গিয়েছে। মবস্টার গ্যাং কোনো সাধারণ গ্যাং না, ওরা আসলেই ডেঞ্জারাস। পুলিশের ঘরে ডাকাতির হুমকি ওরা আমার অপেক্ষাই করছিল মনে হচ্ছে। স্যার, সিসি ক্যামেরা চেক করছি। চলো দেখি। রাজ মনিটরের সামনে আসলো। ফুটেজ দেখতে পায়। ভিতরে কয়েকজন প্রবেশ করে। বের হবার সময় একজন ক্যামেরার সামনে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে মিডল ফিঙ্গার দেখায়। রাজ বাইরে আসে। পকেট থেকে চুইংগাম বের করে চিবাতে থাকে। এলাকার মানুষজন দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। সাকিব বলে, স্যার, এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করি। তার দরকার নেই। শোনো, এজেন্টদের খবর দাও, যেহেতু ওরা সিটিতে এসে গিয়েছে, সিটি থেকে বের হবে না। এমপির এলাকায় সিভিল ড্রেসে ওরা থাকবে। পাগল সেজে ওদের থাকতে বলো। এখানে প্রতিটি এলাকায় নতুন অফিসার সিভিলে থাকবে। ওকে স্যার। রাজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে। অনেকও জানে না রাজ কতটা ডেঞ্জারাস। আবার রাজও জানে না অনেক কী কী করতে পারে। অনেক যেমন মায়াদয়াহীন, যে কাউকে গুলি করে মারতে পারে, রাজও ঠিক একই রকম। সরকারি চাকরি করে, তাতে কি? অপরাধীর অপরাধ সত্য প্রমাণ হলে তাকে আদালত অবধি যেতে দেয় না রাজ। চোরাই মার্কেট থেকে কেনা পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলে, তারপর লাশ গুম করে দেয়। নিলয় স্বরাষ্ট্রমন্ত্রী হানিফ সাহেবের বাড়ির গেটের কাছে আসলো। তখনই নিলয় ফোনে কথা বলছে। গেটের কাছে আসতেই হানিফ তার গার্ডদের কল করে জানায় নিলয়কে যেন ভিতরে আসতে দেয়। নিলয় ভিতরে প্রবেশ করে। নিলয় প্রবেশ করতেই অনেক চেক করে, সব কিছু ঠিকঠাকই আছে। ভিতরে আসে নিলয়। সোফাতে বসে আছে হানিফ সাহেব। নিলয় সামনে এসে বসলো। রুমে আর কেউ নেই। নিলয়কে দেখে বিদেশি পাবলিক মনে হতে থাকে। নিলয় বলে, স্যার, কোটি টাকার বিজনেস আমার বিজনেস পার্টনারের থেকে জানতে পারলাম আপনার একটা কোম্পানি আছে। কোম্পানির অবস্থা এখন অনেক খারাপ। আমি আপনার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাই, শেয়ার বিক্রি করতে চাই। শেয়ার ছাড়লে তবেই তো কোম্পানি উঠবে। তোমার নাম কি? স্যার, আমার নাম শুভ্র। শেয়ার মার্কেটে আমার একটা বিশেষ পরিচিতি আছে। এবারে শেয়ার বাজারের লিস্ট দেখলে জানতে পারবেন আমি টপ 20-র মধ্যে একজন। যাই হোক, আমি বিজনেস করি, বিজনেস আমার নেশা। কোটি টাকা লাগলেও আপনার কোম্পানির শেয়ার হোল্ডার আমার কাছে নিতে চাই। আপনি রাজি থাকলে লাভের অংশ অর্ধেক আপনার, বাকি অর্ধেক আমার। দেখো, কোম্পানিতে চাইলে আমি ইনভেস্ট করতে পারি, কিন্তু বুঝতে পারছি না কোম্পানি বারবার যেন ডাউনফলের দিকে যাচ্ছে। টাকা খরচ করেও কাজ হচ্ছে না। কোথাও বের হচ্ছেন? কিছু মনে না করলে চলেন একসাথেই যাই। নিলয় ব্রিফকেস খুলল। টাকা সাজানো দেখে
হানিফ বেশ খুশি হয়, ছেলেটা তো দেখি ভালোই মালদার আছে, এমন লোককে হাতে রাখলে তার 2 নাম্বারি টাকাগুলো কোম্পানির মাধ্যমে সাদা টাকা বানানো যাবে। হানিফ রাজি হয়ে যায়, নিলয়কে নিয়ে সে বের হয়। পার্টি অফিসে যাবে হানিফ। বাড়ি থেকে বের হলো দুজন, নিলয়কে নিজের গাড়িতে ওঠায়। বেশ কিছু দূর আসার পর নিলয় তার লোকদের কল করে। হ্যালো কে, আমার মা তো রেডি, এখন ইনভেস্ট করতে হবে, টাকা নিয়ে চলে আসো। হানিফ ভাবে তার সাথে আজকের ডিল ফাইনাল করতে চায় নিলয়। নিলয় ব্রিফকেস খুলল, টাকাগুলো সরিয়ে ব্রিফকেসের ভিতর থেকে পিস্তলের ছোট ছোট অংশ বের করে 1 মিনিটের ভিতরে একটা পিস্তল বানিয়ে ফেললো। হানিফের কোমরে পিস্তল ঠেকিয়ে ধরে। চুপচাপ তোর গার্ডদের বল ফলো না করতে, আর তোর ড্রাইভারকে গাড়ি থামাতে বল। এই তুমি কি করছো? 1 মিনিট সময় তোর হাতে, সিদ্ধান্ত নিয়ে নে, মরবি নাকি বাঁচবি। হানিফ গাড়ি থামাতে বলে, ওর গার্ডদের চলে যেতে বলে আগে। কয়েক মিনিট পর সেখানে কাব্যর আসলো। হানিফকে নিয়ে কাব্যর গাড়িতে ওঠে নিলয়। তারপর কাব্য সেখান থেকে গাড়ি টান দিয়ে ওদের সিক্রেট বাড়িতে নিয়ে আসে। হানিফের সামনে বসলো নিলয়। কে তোমরা? আমাকে কিডন্যাপ কেন করছো? স্যার, পাপ করলে ভুগতে হবে, পাপের শাস্তি পেতে হবে। যে পাপ করে সে হঠাৎ করে পাপের বেড়াজালে আটকে যায়। আমি জানতাম আপনার কালো টাকার বিরাট বড় পাহাড় আছে, এই জন্যই নিজের নামে কোম্পানি খুলছেন। আর সেই কোম্পানি চলতে চলতে প্রায় বন্ধ। তার কারণ যে হারে শেয়ার সেলে সিন্ডিকেট বানিয়েছেন, ব্ল্যাক গ্যাংকে সামনে এনে তাদের মাধ্যমে টাকা আর্ন করে গরিবদের শেয়ার মেরেছেন। পণ্যের দাম বাড়িয়ে টাকার মান আপনারা কমিয়েছেন। কোম্পানি তো বন্ধ হবেই। শেয়ার না কিনলে, ইনভেস্টার না থাকলে কোম্পানির মালিক কোটি টাকার মালিক হলেও লাভ নেই। ছিপ দিয়ে টোপ ফেললাম। আপনি পাপের টাকাকে সাদা করতে পুঁটি মাছের খাবারকে নিজের খাবার ভেবে বসে গেলেন। বুঝেননি স্যার? বুঝবেন না। আপনার টাকা তো আমি সাদাই করব, কিন্তু আসলটাও আমার হবে, লাভটাও আমার হবে। শুভ্র হবে বিজনেসম্যান। কেন তুলে আনলাম জানেন? আপনার জানার প্রয়োজন নেই, আপনার ছেলে জানলেই হবে। ওই বস, এবার প্ল্যান সাজাও। নাচো ক্লাবকে আজকেই রাতে বন্ধ করতে যেতে হবে। আমার ছেলের সাথে তোমরা কি করতে যাচ্ছ? দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের সব কয়টাকে এমন জায়গাতে রাখবো কখনো পৃথিবীর আলো দেখবে না। ছাড়ো আমাকে। স্যার, আপনার পাপ আপনাকে এখানে এনেছে। আপনার উচিত খোদার কাছে হাত তুলে গুনহা মাফের ফরিয়াদ করা। ফরিয়াদ আমার দরবারে, তোমার করিও কবুল। তুমি বিশ্ব জগৎপতি, অকুলের কুল, অনন্ত অসীম তুমি, জীবের জীবন অন্তর্যামী। তোমাকে পুজিতে স্বামী হয়েছে আকুল। তোমার প্রিয় নূর মোহাম্মদ দেখায় দিয়েছেন যে পথ, সৎ জ্ঞানে করেছি শপথ তুমি আদিমূল। মাতা পিতা গুরুজন সদাই যেন শান্ত মনে সেবি তারে সযতনে পেতে চরণ ধুল। আমরা অতি গুণহাগার, দোজক বেহস্ত চাইনি, তোমায় পেলে শুধু তোমার দিদার হয়ে যায় মশগুল। নিলয়ের কথা শুনে বাকিরা মুচকি হাসতে থাকে। নিলয়ের কথা মতো সবাই প্ল্যান সাজাতে থাকে। সবকিছু একদম ক্লিয়ার অ্যান্ড শার্প প্ল্যান সাজিয়ে ফেলেছে ওরা। তারপর শৈলিনকে গোসল করানো হয়, অনেক সুন্দর করে সাজানো হয়। শৈলিনকে বাঙালি পোশাক পরানো হয়। ডিপ বেগুনি কালারের 3 পিস জামাতে বেশ লাগছে, শুধু ওড়নাটা এলোমেলো করা। শৈলিন এসব ড্রেস পরতে একদমই অভ্যস্ত নয়, তবুও পরতে হয়েছে। শৈলিনকে ড্রাগস দিয়ে একদম নিথর পাথর বানিয়ে দিয়েছে। সে শুধু চুপচাপ দেখছে, মাথাটাও ঠিকমতো কাজ করছে না ওর। শৈলিন একদম রেডি। শান্ত আসলো রুমে। রুম থেকে সবাই বের হয়ে যায়। শৈলিনের সামনে বসলো শান্ত। শৈলিনকে দেখতে থাকে 2 চোখ ভরে। চুলগুলো খোলা, মুখটা এতটা আকর্ষণীয় যেন শান্ত এর আগে কখনো এত সুন্দর মেয়েকে দেখেনি। হ্যালো শার্লিন, মাই কিউট গার্ল। লিভ মি, প্লিজ লিভ মি, আই ওয়ান্ট টু লিভ। যেতে চাও বেবি? আচ্ছা যাবে তো, কিন্তু তার আগে আমার সাথে তোমার বাসর হবে। চলো বাসর করি। আমাকে যেতে দাও। শান্ত ড্রিঙ্কস করলো, তারপর গা থেকে কালো কোট খুলে সামনে এগিয়ে যায়। শান্ত শৈলিনের কাছে আসলো, তখনই দরজায় অনেক জোরে টোকা পড়ে। শান্ত বেশ বিরক্ত হয়, অসহ্য লাগে তার। শৈলিনের গায়ের গন্ধ ওর নাকে এসেছিল। ঠিক এমন সময় কে বিরক্ত করলো? কোটটা হাতে তুলে নিয়ে সেটার পকেট থেকে পিস্তল বের করে দরজার কাছে যায়। দরজা খুলতে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের কপালে পিস্তল ঠেকে শান্ত কিছু বলতে যাবে, তার আগে আকাশ বলে, স্যার আগে কথা শুনুন। শালা, এদিকে আমার নেশা চলে যাচ্ছে আর তুই আসছিস বিরক্ত করতে। তোকে মেরে ফেলবো শালা। স্যার আগে শুনুন। কি হয়েছে বল। আপনার বাবা মানে হানিফ স্যার কিডন্যাপ হয়ে গেছে, সেটাই বলতে আসলাম। কি? বাবা কিডন্যাপ? এত সাহস কার হলো? কোথা থেকে কিডন্যাপ হয়েছে? আপনার বাড়ি থেকেই হয়েছে। ও নো, এমন সময় বাবাকে কেন কিডন্যাপ করবে? কে তাকে নিয়ে গেছে? খোঁজ নে।
স্যার, একটা লোক এসেছিল, ওনার সাথে আপনার বাবা গিয়েছিল, তারপর গার্ডরা চলে যায়, আপনার বাবা আর ফেরেনি। ক্লাব সামলে নে, আমি যাচ্ছি। আর এই রুমের বাইরে গার্ড থাকতে বল। আর তুই ক্যাসিনো সামলে নে, আমি আসছি। শান্ত দ্রুত সেখান থেকে বের হয়। তার বাবা না থাকলে বিজনেস চলবে না। কি হতে যাচ্ছে শান্তর সাথে? শান্ত সব কিছু নিলয়েরা গ্রাস করতে আসছে। শান্ত তার বাবাকে অনেক ভালোবাসে। কে কিডন্যাপ করলো তাকে? শান্ত পুলিশকে কল করে। তারপর চাঁদনির মনটা কেমন করছে, তার বাবার কথা খুব মনে পড়ছে। লুকিয়ে বাসন্তী চাঁদনির ঘরে আসে। দুজন বেশ ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছে। রাজের গল্প করছে চাঁদনি। জানো আপা, সেদিন যে লোকটা এসেছিল, লোকটা অনেক অদ্ভুত, আমাকে টাচ করেনি একটুও। তুমি বলো, কোনো ছেলে কখনো তোমার কাছে এসে তোমাকে ছুঁয়নি? ছেলেদের কথা বলিস না, ওরা এক একটা সুরের বাচ্চা। মাদারগুলো এসে একেবারে ঝাঁপিয়ে পড়ে, আমাদেরকে তো মানুষই মনে করে না। প্রথম তো আমি অনেক চড়ও খেয়েছি, আমাকে অনেক মারতো। আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। 2 বছর হলো এখানে এসেছি, আমার এখনও ভ্যালু আছে। কেন জানিস? ছেলেদের ধরে রেখেছি তাই। বিশ্বাদেরও কম্পিটিশন চলে এখানে। যে মেয়ের জন্য যত ছেলে আসবে সে মেয়েকে এরা রেখে দেয়, না হলে বেশি দিন এখানে মেয়েদের রাখে না। তাহলে কি করে? ওদেরকে ধরে নিয়ে গণধর্ষণ করে মেরে ফেলা হয়। গণধর্ষণ করে গার্ডরা। শালা জানোয়ারের দল, মানুষই ভাবে না আমাদের। হারামি রাতুল দেখবি অনেক তাড়াতাড়ি মরবে। শালা আমাদের উপরে যা নির্যাতন করে ও বাঁচবে না দেখিস। মৃত্যু দুধকে যেন দেখতে পারি, তবে সেটা আমার জন্য না, ওই শালা রাতুলের জন্য আসে, বুঝলি? হ্যাঁ, ভাগ্য এটাই ছিল। আমার এখন সৃষ্টিকর্তাকে দোষ দিতে ইচ্ছা করে না, তার কাছে অভিযোগ জানাতে ইচ্ছা করে না, কারণ উনি তো এইসবের ভাগ্যে লিখে রেখেছেন এগুলোই হচ্ছে। আফসোস করে কি আর হবে? তবে আল্লাহ বড্ড নিষ্ঠুর খেলোয়াড়, আমাদেরকে নিয়ে খেলে তিনি প্রতিনিয়ত। অপেক্ষা করি তবু কবে ফিরবে তার আশায় আলো। থাকবই, বাদ দে, দেখবি ওই লোকটা আবার আসবে। আমার বিশ্বাস আছে সে তোর প্রেমে পড়েছে। থে তাপু, তুমি যে কি বলো? চাঁদনি মুচকি হাসে। বাসন্তী চলে যায়। বেশি সময় একে অপরের সাথে ওদেরকে থাকতে দেয় না। প্রতিটা মেয়ের জন্য আলাদা খুপড়ির মতো রুম বানানো হয়েছে, যেন একসাথে কেউ থাকতে না পারে। গার্ডদের খাবারের সময় বাসন্তী লুকিয়ে চাঁদনির ঘরে আসে। রাতুলের অ্যাসিস্ট্যান্ট মিঠু যদি জানতে পারে তবে অনেক সমস্যা হবে। চাঁদনি রাজকে নিয়ে ভাবতে থাকে। রাজ চাঁদনির সাথে দেখা করার জন্য তার বন্ধুকে কল করে। বন্ধুকে সব ব্যবস্থা করে দিতে বলে। এমন সময় হাসান স্যারের কল। হ্যালো স্যার। রাজ, জলদি আসো অফিসে। স্বরাষ্ট্রমন্ত্রী হানিফ স্যার কিডন্যাপ হয়েছে। কেসটা আমাদেরকে ইমিডিয়েট দেখতে হবে। 48 ঘন্টার ভিতরে স্যারকে খুঁজে বের করতে হবে। আরে স্যার, হচ্ছেটা কি? এমপির মার্ডার কেস দেখতে গিয়ে বুঝলাম এমপি চোরাচালান করতো। সারা সরকারের টাকা মেয়েরা বিরাট সিক্রেট ঘর বানিয়ে টাকা জমিয়ে রেখেছে হিসাব ছাড়া। যেসব অনুদান আসতো সেসব এমপির গোডাউনে আছে। এমপি মরেছে তো ভালোই হয়েছে, এই ডাকাতদের প্রতি আমার রাগ ছিল না, কিন্তু ওরা আমাকে চ্যালেঞ্জ করেছে। আবার আরেক মন্ত্রী কিডন্যাপ। বুঝলাম না এরা এমপি মন্ত্রীর ওপরে পড়লো কেন। জানি না রাজ, হানিফকে খুঁজতে হবে, জলদি আসো। রাজ ফোন কেটে দেয়। কী যে হচ্ছে দেশে কে জানে, কিন্তু দেশে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। ছোট ছোট ক্লাবে নিলয়ের নামে প্রবেশ নিষেধ করা হয়েছে। শেয়ার মার্কেটে অনেক পরিবর্তন। হুট করে ব্ল্যাক গ্যাংকে শেয়ার মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। নতুন গ্যাং এসেছে, গ্রিন স্নেক। এরা কারা, কি হচ্ছে? অনেকেরা শহরে চলে এসেছে। জামিল আর তার লোকেরা বসে আছে। একটা সাধারণ এলাকাতে বাড়ি কিনেছে ওরা, কিন্তু আরও একটা গোপন জায়গাতে বাড়িও নিয়েছে। সবাই সেই গোপন জায়গাতে এসেছে। জামিল অনেককে প্রশ্ন করে, শহরে কেন এসেছি আমরা? এখানে সব কিছু অনেক বেশি নিয়মের ভিতরে থাকে। শহরে বড় বড় মানুষেরা থাকে। ওস্তাদ, ডাকাত এখন আমরা। পুরো দেশকে আমাদের ক্ষমতা আর আমাদের প্রতি ভয় দেখিয়ে এগিয়ে যেতে হবে। গ্রাম এরিয়াতে আমাদের নাম প্রকাশ হয়েছে, কিন্তু শহরে অনেক মানুষই জানে না যে মবস্টার বলে কোনো গ্যাং আছে। তাহলে আমাদের ডাকাতি করার কোনো সার্থকতাই নেই। আপনি যেহেতু এই দলের ক্যাপ্টেন হিসেবে আমাদের দায়িত্ব দিয়েছেন, পুরো দেশের মানুষের আতঙ্কের একটাই নাম বানিয়ে দেব, সেটা হলো মবস্টার। চিন্তা করবেন না, কেউ আমাদের ধরতেও পারবে না, রাজাও না। কি করতে চাস তুই? এই শহরে অনেক নেতা থাকে, আর নেতারা কামিয়েছে কোটি কোটি টাকা। নেতাদের কামানো টাকা কখনো পাবলিশ করে না, তারা গোপনে রাখে।
শহরে 3 ধরনের বড়লোক মানুষ থাকে। একটা হলো নেতা, 2 হলো বিজনেসম্যান, আর 3 হলো শেয়ার মার্কেটের ইনভেস্টর বা ট্রেডার। আমরা সব স্তরের মানুষদের টার্গেট করব, তাদের আগে ধরবো, তারপর বিজনেস যারা করে তাদের বা ট্রেডারদের আমরা সব কিছু লিস্ট বানিয়ে ফেলবো। কার কত কিছু আছে সব কিছু নিয়ে আমরা মাঠে নামবো ওস্তাদ। মবস্টারকে বানাবো দ্য গ্রেট ডেঞ্জারাস গ্যাং। অনেকের কথা শুনে ওরা চমকায়, কারণ ছেলেটা এমনিতে পিচ্ছি দেখতে হলেও সে একজন ভয়ঙ্কর গ্যাং মেম্বার। সে অনেক কিছু করার প্ল্যানেই এখানে এসেছে। নিলয় এসেছে মাহিমের বাড়িতে। মাহিম বাড়িতে নেই, তবে সে সব টাকা বাড়িতে রেখে গিয়েছে মিমির কাছে। দরজাতে কলিং বেল বাজাতেই মিমি এসে দরজা খুলে দেয়। নিলয়কে দেখে মিমি মুচকি হেসে বলে, ভেতরে আসুন। মাহিম কোথায়? সে বাইরে গেছে, টাকা রেখে গেছে। আমাকে বলেছে চা বানিয়ে দিতে আপনাকে, তারপর টাকা দিতে। আসুন ভেতরে। আচ্ছা। নিলয় ভিতরে প্রবেশ করলো। মিমির গায়ে হট টপস পরা। নিলয় চুপচাপ গিয়ে বসলো সোফাতে। নিলয়কে বসিয়ে রেখে মিমি রান্নাঘরে চলে যায়। মিমি চা বানাতে থাকে। চায়ে ইন্টিমেন্ট হওয়ার মেডিসিন দিয়ে দেয় মিমি। কড়া ডোজের মেডিসিন চায়ের সাথে মেশানো হয়। মিমি বিস্কিট নিয়ে নিলয়ের সামনে আসলো। নিলয়কে চা এগিয়ে দেয়। নিলয় চুপচাপ বসে ফোন চাপতে থাকে। মিমিকে দেখতে একদম সেক্সি লাগছে। মিমি নিলয়ের সামনে বসলো। হাঁটু অবধি দেখা যাচ্ছে মিমি। নিলয় মাথা নিচু করে নেয়। মিমি বলল, আপনার নাম শুভ্র, তাই না? জানেন, হুবহুব আপনার মতো একটা ফ্রেন্ড ছিল আমার। তার নাম ছিল নিলয়, কিন্তু সে অনেক গরিব ছিল। আর আপনি হলেন বড়লোক। চেহারাটা আংশিক না, তবে অনেকটাই মিল আছে। তার মাথায় বড় বড় চুল ছিল না, কিন্তু আপনার মাথায় অনেক বড় চুল। যাই হোক, চা খান, আমি টাকা নিয়ে আসছি। নিলয় মুচকি হাসে। মিমি দরজার কাছে এসে দাঁড়ায়। নিলয় চা হাতে তুলে নেয়, চুমুক দেয় কয়েকবার। আর অল্প একটু আছে, ঠিক তখনই অনুভব করে তার শরীর যেন অন্য জগতে চলে যাচ্ছে। এমন সময় একটা মেয়ে থাকলে যে কোনো কিছু করতে সে প্রস্তুত, কিন্তু এমন কেন হচ্ছে? নিলয়ের তো নারী দেহের প্রতি আকৃষ্ট হবার কথা না। নিলয়ের মাথাটা কেমন করছে। একটা নারী দেহের প্রতি বিরাট নেশা কাজ করছে। হঠাৎ সেখানে মিমি আসলো। ঠোঁটে গাঢ় লিপস্টিক, শার্টের 2টো বোতাম খোলা, হাতে টাকার ব্রিফকেস। মিমি তার কামুকি ভয়েস দিয়ে বলল, মিস্টার শুভ্র সাহেব, টাকার ব্যাগ নাকি আমি? নীলয় টাকার ব্যাগের দিকে তাকায় আর মিমির দিকেও তাকায়। মিমির দিক থেকে যেন চোখ সরাতেই পারছে না নিলয়। লোভাতুর দৃষ্টি নিলয়ের। চোখে মুখে যেন এখনই মিমিকে খেয়ে ফেলার নেশা জেগে গেছে। মেইন দরজায় মাহিম দাঁড়িয়ে আছে। নিলয়ের গালে হাত রাখলো মিমি। মাহিম ভিডিও করতে থাকে। নিলয়কে সোফাতে শুইয়ে দিয়ে মিমি নিলয়ের কোলে বসলো। নিলয়ের ঠোঁটে চুমু দিতে যাবে, তখনই নিলয় মিমিকে সরিয়ে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায় নিলয়। সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। সে বুঝতে পারছে কি হতে যাচ্ছে, কিন্তু সে পারছে না বারণ করতে, আবার পারছে না সরে যেতে। নিলয় দূরে সোফাতে বসলো। মিমি আরও কামুকি ভয়েস নিয়ে নিলয়কে বলল, এই ছেলে, দেরি করছো কেন? আমাকে খাবে না? আসো, দেরি করো না, আমি তোমার অপেক্ষাতেই আছি। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিমির দিকে। মিমি তার ঠোঁট 2টো কামড়ে রেখেছে। নিলয়ের মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। শরীর বলছে ওর কাছে যা, কিন্তু মস্তিষ্ক আবার বারণ করছে। নিলয় কাঁপা কাঁপা হাতে পকেট থেকে সিগারেট জ্বালানোর লাইটার বের করলো। লাইটারে চাপ দেয় নিলয়। আগুনের শিখা বের হয়। নিলয় সেই আগুনের শিখার উপরে বাম হাতের আঙুল রাখে। নিলয়ের আঙুল পুড়তে দেখে মিমি থেমে যায়। সে নিলয়ের কাছে না এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়ের আঙুল পুড়ছে আর সে স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। নিলয়ের চোখ 2টো লাল হয়ে গেছে। চোখ থেকে পানি বের হতে শুরু করেছে। মিমি অবাক হয়। নিলয়ের এমন কাজ দেখে মিমি চুপচাপ বসে থাকে। কয়েক মিনিট পর নিলয় আগুনের উপর থেকে আঙুল সরায়। আঙুল থেকে রক্ত পড়তে থাকে। নিলয়ের নেশা কেটে গেছে। নিলয় মিমির দিকে তাকায়। নিলয় ডান হাত দিয়ে পকেট থেকে সিগারেট বের করলো। তারপর সিগারেটে আগুন দিয়ে টানতে টানতে সোফাতে হেলান দেয়। জোরে একটা শ্বাস নিয়ে বলল, আমি না চাইলে সৌন্দর্যের অপ্সরা দেবীও আমাকে তার কাছে টানতে পারে না। একজন পুরুষ না চাইলে কোনো নারী তাকে কাছে টানতে পারে না। আবার কোনো নারী চাই বলেই পুরুষ মানুষ নিজেকে সামলাতে পারে না। আমি এতটাও সস্তা নই যে কেউ আমাকে চাইলেই আমি নিজেকে বিলিয়ে দেব তার কাছে। নেশা কাটালাম আগুনের উপরে আঙুল দিয়ে। বারবার মনে হয়েছে নিজের শখের নারী ছাড়া আমি অন্য নারীর প্রতি আসক্ত হলে তার শাস্তি কতটা ভয়ঙ্কর তা প্রমাণ করে দিলাম। আমি কেবল আমার শখের নারীর কাছেই নিজেকে বিলিয়ে দেব, অন্য কারো বা অন্য কোনো নারীর প্রতি নয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। মিমি বুঝে যায় নিলয়কে পটানো এতটা সহজ নয়। তবে সে বুঝতে পারে না আগের নিলয় কি বেঁচে আছে, নাকি এটা সেই নিলয়, নাকি আসলে এটা নিলয় না।
নিলয় টাকার কেস নিয়ে সেখান থেকে চলে যায়। রাজ দেশের সব সন্দেহভাজন লোকদের ধরে এনেছে, কিন্তু কেউ হানিফের কিডন্যাপের বিষয়ে জানে না। একটা সিসিটিভি ফুটেজ দেখছে বারবার রাজ। একটা কাঁধে ট্যাটু আছে, চুলগুলো লাল করা, বড়, মুখে দাড়িও আছে, দেখতে লম্বা, বেশ সুন্দর, চোখ দুটো কোরিয়ানদের মতোই সুন্দর। কে এই ছেলে? হানিফের বাড়ির গেটের সামনে দেখেছিল তাকে। গার্ডরা তাকে চেক করেও কিছু পায় না। হানিফের সাথে বেরিয়ে যেতেও দেখে রাজ, কিন্তু ছেলেটার কোনো নাম ঠিকানা নেই। ক্রিমিনাল হিস্ট্রি ঘেটেও কোনো ধরনের প্রমাণ মেলেনি। তবে কে এই ছেলে? কেন হানিফকে কিডন্যাপ করলো? সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাজ রেডি হচ্ছে চাঁদনির সাথে দেখা করতে। চাঁদনির নাম সে জানে না। নাম জানতে চাইলেও চাঁদনি তার নাম বলেনি। তার বন্ধুর মারফত জানতে পেরেছে ক্লাবে আজকে নতুন ড্রাগস ঢুকবে অনেক। রাজ কিছুই করতে পারবে না, প্রমাণও নেই তার কাছে, কেবল আছে শুধু সেখানে যাবার অনুমতি। ক্যাসিনো গেমসের জন্য যে কেউ ভিতরে যেতে পারবে, কিন্তু পতিতালয়ে ড্রাগস ডিল, অস্ত্র ডিলের জন্য বিশেষ কার্ড লাগবে বা সুপরিচিত হতে হবে, যা রাজের কাছে এটার কিছুই নেই। তাই কেবল পতিতালয়ের উপরে আগে সে একটা রিপোর্ট তৈরি করবে, কারণ আপাতত এখানে আসার জন্য তার বন্ধুর কাছ থেকে একটা কার্ড ম্যানেজ করেছে। রাজ গাড়ি নিয়ে বেরিয়ে যায় মিডনাইট মাস্তি ক্লাবের উদ্দেশ্যে। ওদিকে সামিয়া মাঝরাত হয়ে গেছে তার হাজব্যান্ড রাতুলের অপেক্ষা করে, কিন্তু রাতুল কল রিসিভ করে না। সামিয়া জানে রাতুল তাকে ইগনোর করে, কিন্তু তবুও রাতুলের জন্য সে সবসময় অপেক্ষা করে। সামিয়ার মন খারাপ। আজকে ওদের ৫ম বিবাহ বার্ষিকী, কিন্তু রাতুলের যেন কোনো পাত্তাই নেই। মন খারাপ নিয়ে সে ফেসবুকে প্রবেশ করে, আর তখনই একটা কবিতার সামনে আসে। কবিতাটা পোস্ট করা হয়েছে কবিতার রাফ খাতা পেজ থেকে। সামিয়া কবিতা পড়তে শুরু করে। তুমি কি কখনো ছুঁয়েছ সেই পালাতক সময়, যে পালিয়ে যায় নৈশব্দের পথ ধরে? তার পায়ের চিহ্নে মলিন হয়ে যায় স্মৃতির কঙ্কাল। তার আঙুলের স্পর্শে জেগে ওঠে ভগ্ন হৃদয়ের অন্তর্গত নীরবতা। সে সময়ের রং ধূসর, যেন বৃষ্টি ভেজা এক পুরনো পাণ্ডুলিপি। তোমার চোখ কি কখনো দেখেছে তার ছায়া, যে প্রতিটি প্রান্তে রেখে যায় অপূর্ণ এক দীর্ঘশ্বাস? তার চলার পথে পড়ে থাকে ফুটো গ্লাস চুয়ে রাতের পড়া জল, অতীতে স্রোতে ভেসে যাওয়া অচেনা প্রার্থনার শব্দ। তুমি কি সেই সময়ের খোঁজে হেঁটেছ কোনো অন্ধকার গলিপথে? সন্ধ্যার ধূসর শিরায় নেমে আসা নিকষ নীরবতায় আমি দাঁড়িয়ে থাকব, হাত ভর্তি বেলি ফুল নিয়ে। এই বেলি ফুল শুধু ফুল নয়, এই বেলি ফুল মাটির গহীন থেকে তুলে আনা কিছু অমলিন সাদা শব্দ, যার প্রতিটি পাপড়ি যেন কাঁপতে থাকা আমার মনের মৃদু আরতি। তোমার প্রতীক্ষার সময়ের বাঁধন শিথিল হয়ে আসে, জমে থাকা আলো কেঁপে ওঠা অচেনা বেদনায়। হাওয়ার শরীরে বেলি ফুলের গন্ধ মিশে যাওয়ায় ঠিক যেমন আমার হৃদয় মিশে গেছে তোমার এক ঝলক উপস্থিতিতে। সামিয়া কবিতাটা আরও একবার পড়ে, ঢুকে যায় পেজে, ইনবক্সে মেসেজ দেয়। এই যে আপনি এত সুন্দর কবিতা লিখেন কেন? জানেন আপনার কবিতাগুলো আমাকে অন্যরকম করে দেয়। কে আপনি? সামিয়া মেসেজ দিয়ে পেজটা ঘেটে দেখতে থাকে। বেশ কিছু সময় পর হঠাৎ সামিয়ার মেসেঞ্জারে টুম করে শব্দ হয়। সামিয়া দেখে সেই পেজ থেকে রিপ্লাই এসেছে। তাহলে উত্তরটা না হয় অন্যদিনই দিব। সামিয়ার বুকটা যেন কেঁপে উঠল। এতটা ভালো লাগে এর আগে কখনো সে পায়নি যেন। সামিয়ার হাত কাঁপে, কি লিখবে সে বুঝতে পারে না, তবে প্রচণ্ড ভালো লাগা কাজ করছে। একটা উত্তেজনায় সে কোথায় যেন হারিয়ে যায়। সামিয়া কিছু একটা টাইপিং করে আবার কেটে দেয়। একটা মেসেজ লিখলো, কিন্তু সেন্ড করতে গিয়ে দেখে পেজটা অফলাইন। সামিয়ার মন খারাপ হয়ে যায়। সে কে? ছেলে নাকি মেয়ে? এতটা আগ্রহ কেন জাগে ওই আইডির প্রতি? নিলয় রেডি হয়েছে। আজকে সবাই সবার চেহারা বদলে নিয়েছে। বহুরূপী সেজেছে নিলয়। আজকে চুলগুলো অন্যরকম কালার, কোরিয়ান নায়কদের মতো চুলগুলো মুখের উপরে এনে রাখা। নিলয়ের মাথার চুলগুলো নকল, সুন্দরভাবে সেজেছে। দেখলেই মনে হবে কোনো মডেল যে কিনা বিশাল কোটিপতি। কাব্যরা রেডি হচ্ছে। নিলয়ের পোড়া আঙুলে মেডিসিন লাগিয়ে হাত মোজা পরে নিল। নিধি পাশে এসে দাঁড়ালো। নিলয় কি করছিস? কিছুই না। সিগারেট খাবি? দে। নে ধর। নিলয়, তোর এখানে মনে হয় আর স্বাভাবিকভাবে বাঁচতে পারবে? আর সব ছেড়ে কখনো চলে যেতে ইচ্ছে করে না? না, করে না। আমি ন্যাশনাল লেভেলে নয়,
ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে এসেছি, আমার অনেক দূর যেতে হবে। তুই কি জানিস তুই একটা সাইকো হয়ে গেছিস? হ্যাঁ জানি, আমার তো বাঁচতে ইচ্ছে করে না। নীরজ যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি, কি করবি? আমার থেকে ভালোবাসা এক্সপেক্ট না করাই ভালো। আর আমরা একটা টিম, এখানে এসব না হলেই ভালো। কাব্যকে ভালোবাসতে পারিস, সেটা বেশ ভালো। আমি চলে এসেছি, এবার আর কোনো ভুল হবে না, কোনো দেরিও হবে না। আমি এখন তোর সাথে রাত কাটাতে চাই। তুমি আমার থেকে দূরে থাকো, আমাকে তুমি চেনো না। শান্ত শালীনকে জড়িয়ে ধরে। এমন সময় আকাশ আবার আসে তার রুমে। আকাশ ডাক দেয় শান্তকে। শান্ত বিরক্ত হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ ভয়ে ভয়ে বলে, স্যার এবার ভালো খবর দিতে এসেছি। যদি ভালো খবর না হয় তোকে আমি মেরে ফেলবো। স্যার আমাদের ক্লাবে দুজন কোরিয়ান টাইপ দেখতে ছেলে আর মেয়ে এসেছে। ওরা সোজা ক্যাসিনো গ্যামসের দিকে গেছে। মনে হচ্ছে অনেক মালদার পার্টি। সত্যি? চল ওদেরকে দেখি। শান্ত চলে আসে শার্লিনের রুম থেকে। শার্লিন যেন হাফ ছেড়ে বাঁচে। ক্লাবে নিলয় আর নিধি এসেছে। বাইরে দূরে কাব্য দাঁড়িয়ে আছে। সিগন্যাল দিলেই কাব্য আর মাসুম চলে আসবে এখানে। আর ক্লাবের সামনের বিল্ডিংয়ে অর্ক আর সিয়াম বসে আছে। ক্যামেরা হ্যাক করে সব কিছু ওরা দেখছে। অর্ক আর সিয়াম চাইলে যে কোনো ক্যামেরা বন্ধ করে দিতে পারে, সব ডেটা নষ্ট করে দিতে পারে, কিন্তু এখন সেটা করলে সমস্যা হবে। নিলয়েরা ক্যাসিনো খেলার রুমে প্রবেশ করে। আজকে ওদের জন্য খেলাটা সহজ। শান্তর লোক যদি সঠিক সিগন্যাল দেয়, সেটা অর্করা নিলয়দের কাছে সিগন্যাল পাঠিয়ে দেবে আগেই, তাই নিলয় এমনিতে জিতে যাবে। চুলের ভিতরে ওদের ডিভাইস। নিলয় বসলো একটা চেয়ারে। নিধিও খেলবে আজকে ব্ল্যাক জ্যাক গেমস। দুজনে আলাদা আলাদাভাবে বসলো। নিলয়কে কোনো সিগন্যাল দেওয়া লাগবে না, কিন্তু নিধির হেল্প লাগবে। খেলা শুরু হয় আগের নিয়মে। নিলয় খেলতে থাকে। সে চাকতি ঘোরানোর খেলা বেশি পছন্দ করে। কার্ডের সংখ্যা বাজি রাখার খেলা পছন্দ করে। এক এক করে নিলয় 1 ঘন্টার ভিতরে 2 কোটি টাকা জিতে যায়। শান্ত অবাক হয়, কারণ নিলয়ের কাছে ছোট সংখ্যার কার্ড পড়লেও নিলয় সেটা দিয়েও লাখ টাকার বাজি ধরছে। সেভলি গেম খেলছে নিলয়। শান্ত একটা টোপ দেয় তার লোককে। টোপটা হলো ওরা ইচ্ছে করেই এবার কার্ড গড়মিল করে, কারণ শান্তের ধারণা নিলয় যদি ভালো মানের খেলোয়াড় হয় তবে সে ভুল কার্ডেরও বেশ ভালো মতো ব্যবহার করে জিতে যাবে। সবাই এবার টাকার পরিমাণ কম ধরেছে। নিলয় একবারে 10 কোটি টাকা ধরল বাজিতে। প্রথম রাউন্ডে নিলয় হারে, তবে নিলয় মুচকি হাসতে থাকে। বাকি রাউন্ডগুলোতে নিলয় ডাবল টাকা উঠিয়ে নেয়। 7 ঘন্টার মধ্যে নিলয় 100 কোটি টাকার বেশি তুলে নিয়েছে। নিলয় নিধিকে বলে, তুই চলে যা এখান থেকে। আমার 2 কোটি হয়েছে। এটা ওরা পরিশোধ করবে, কিন্তু আমারটা দেব না। যা এখনই। কিন্তু তোকে রেখে যাব না। হঠাৎ সেখানে শান্ত আসলো। পিছনে আকাশও আছে। নিলয়ের দিকে হাত বাড়ায় শান্ত। তারপর শান্ত আসে নিলয় আর নিধির সামনে। নিলয়কে ওরা খেয়াল করেছে বহু আগের থেকে, কিন্তু এই ক্লাবে আজকে নিলয়ের পরে নিধিও আছে, যে কিনা সর্বোচ্চ টাকা আয়কারীর একজন জুয়ারি। নিলয় খেলতে থাকে। নিধিকে ওরা নিয়ে যায় সেখান থেকে। কাব্য নিলয়কে বলে, নিলয় ওরা নিধিকে নিয়ে যাচ্ছে, জলদি কিছু কর। সবগুলো সিসি ক্যামেরা নিজেদের কন্ট্রোলে আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা, আমি যখন ইশারা করব সবগুলো অফ করে দিবি। অফ করার আগে ফুটেজ ডিলিট করে দিবি। আমাদের আসা বের হওয়া কোনো ফুটেজ যেন ওদের কাছে না থাকে। আচ্ছা ভাই। নিলয় খেলতে থাকে। শান্তর অ্যাসিস্ট্যান্ট আকাশ আসে নিলয়ের কাছে। শান্ত যায় নিধির কাছে। নিধিকে ওরা নিয়ে গেছে। আজকে এসে নিলয়ের পাশে দাঁড়ায়। নিলয়ের খেলা শেষ। আজকে সে 50 কোটি আয় করে ফেলেছে। নিলয় উঠে দাঁড়াতে যাবে, তখনই আকাশ বলে, ব্রো তুমি তো ভালোই খেলো, তোমার জন্য অফার আছে। তোমার নামটা কি জানতে পারি? নাম নিলয়। আমি অফারে কাজ করি না, আমি নিজের মতো খেলতে ভালোবাসি। সামনে থেকে সরো। টাকাগুলো সব নিয়ে যাবে, আমাদেরকে দিবা না? টাকা লাগবে? আচ্ছা দিচ্ছি। স্যাম সবগুলো অফ কর। নিলয় সিয়ামকে স্যাম বলে ডেকেছে। সাথে সাথে ক্যামেরাগুলো অফ করে দেওয়া হয়। নিলয় পাশ কেটে চলে আসতে যাবে, তখনই আকাশ আবার সামনে এসে দাঁড়ায়। নিলয় বলে, টাকাগুলো রেখে আসি, তারপর আসছি আমি। আমার সাথে আসো, তোমাকে দরকার আছে। সময় নেই। নিলয়কে 6 জন গার্ড এসে পিছন থেকে ধরে। টাকার ব্রিফকেস সহ নিলয়কে নিয়ে যাওয়া হয়। কাব্য সবাইকে বলে, আজকে এই ক্লাব বন্ধ হতে যাচ্ছে, কি যে হবে ভেতরে। নিলয়কে দেখা যায় কেবল সেই ক্যামেরাটাই অন রাখা। আমরা দেখব কি হচ্ছে। নিধি কোথায়? কাব্য কথাগুলো বলে। নিধিকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। নিধি সুন্দরী, এসব কিছু যে ফেস করবে এটা নিধিও জানে। নিধি সুন্দরী, এসব কিছু যে ফেস করবে এটা নিধিও জানে। সব কিছু জেনেও সে চুপচাপ। নিধিকে বিছানায় বসিয়ে শান্ত বলে, তুমি তো অনেক ভালো খেলো, আগে থেকেই কার্ডের হিসেব বুঝে ফেলছো কিভাবে।
আমি আগে খেলতাম, কিন্তু এতটা দক্ষতা তোমাদের দুজনকে আজকে খেলতে দেখেছি। দুজন? আর কে? আরে আজকে আরও একটা ছেলে এসেছে এখানে। সে তো মনস্টার, কোটিতে ছাড়া খেলছে না। আমার এখানে কে প্রবেশ করলো তা আমি দেখি। গেমের আজকে ব্যালেন্স নষ্ট হয়েছে তোমাদের দুজন প্রবেশ করাতে। এতদিন হয়নি, আমি বুঝি যে তোমরা দুজন পরিচিত। কিন্তু আমি জানি না তাকে। কার কথা বলছো তুমি? আর আমাকে এখান থেকে যেতে দাও। যেতে তো তোমাকে দেব, তবে এত সহজে তো নয় সুন্দরী। তোমাকে আমার ভালো লাগছে, আমার সাথে তোমার রাত কাটাতে হবে, তোমাকে আরও টাকা দিব। নিধি কোনো কথা বলছে না, সে মুচকি হাসছে। অপরদিকে আরেকটা রুমে নিলয়কে নিয়ে আসা হয়েছে। নিলয়কে চেয়ারে বসানো হয়। গার্ড সহ আকাশ প্রবেশ করেছে। নিলয় আকাশকে বলে, ভাই আমাকে এখানে কেন আনা হয়েছে? চুপ কর শালা, টাকাগুলো রেখে মালটাকে মেরে ফেল, জলদি করো। ভাই ভাই প্লিজ আমাকে মারবেন না, আমি খুবই সাধারণ একজন, আমাকে আমাকে কথাটা পুরো বলে না নিলয়। একটা ওয়াইনের গ্লাস ভেঙে গার্ডের চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। সবাই চমকে ওঠে। নিলয় শব্দ করে হাসতে থাকে। আকাশ ভয়ে কাঁপে। আকাশ গার্ডের লাশ দেখে বলে, ভাই তুই তো জানোয়ারের মতো ওকে মারলি, তুই কে রে? নিলয় আমার নাম। সম্পর্ক থেকে টাকা আমার কাছে আগে, কারো থেকে টাকা ছিনতাই করি না, কিন্তু যেভাবেই হোক টাকা একবার আমার নামে লেখা হলেই সেই টাকা আমার কাছে কেউ নিতে পারে না। আকাশ ভয়ে পিছিয়ে যায়। নিলয় সবাইকে মারে, আকাশকে আধমরা করতে থাকে, কিন্তু সে কোনো রকমে নিলয়কে মাথায় বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ওদিকে শার্লিনের ঘুম ভেঙেছে। কড়া ডোজের নেশার মেডিসিন শরীরে দেওয়া হয়েছিল তার। ঘুম ভাঙতেই অনেকে চিৎকার শুনতে পায় সে, কিন্তু রুমের দরজা বন্ধ থাকাতে সে বের হতে পারে না। তবে সে ঠিক সবার চিৎকার শুনতে পায়। মৃত্যুর চিৎকার শার্লিনের কানে আসে। কেউ যদি কাউকে কুপিয়ে মারে, সে যেমন চিৎকার করবে এরকমই চিৎকার ছড়িয়ে যেতে থাকে। আকাশ দৌড়ে শার্লিনের রুমের দরজা খুলল। শান্ত বলে ডাক দেয়, কিন্তু শার্লিনের ঘরে শান্ত নেই। আকাশের সারা গায়ে বীভৎস জখম আর রক্ত লেগে আছে। শার্লিন এটা দেখে নেশা কেটে যায়। আকাশ দ্রুত শার্লিনের রুম থেকে বের হয়ে যায়। দরজা আটকাতে ভুলে যায় সে। ওদিকে নিলয় কোনো রকমে উঠে দাঁড়িয়েছে। রুম থেকে বের হলো। পুরো করিডর ফাঁকা। নিচতলায় পার্টি চলছে, জোরে মিউজিক বাজছে। নিলয়ের কানে ব্লুটুথ। সিয়াম বলে, ভাই জলদি চলে আসো, আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। সিকিউরিটি ইনচার্জ যে আছে সে জানেই না উপরতলাতে কি ঘটছে, তাই এই সুযোগে বের হয়ে আসো। নিধিকেও নিয়ে আসতে হবে। নিলয়, সিয়াম ঠিক বলেছে, নিধির কথা বাদ দে, চলে আয়, নিধি ঠিকই আসতে পারবে। চুপ কর, নিধিকে এখনই বের করব। এখানে আমি কোনো প্রমাণ ও সাক্ষী রাখবো না, কেউ জানতে পারবে না আমরা কারা। পাগল হয়ে গেছিস? নিধিকে নিতে গেলে কি হবে ভেবেছিস? নিধিকে পরের দিন বের করে দেবে ওরা, চলে আয় তুই। শোন, নিধিকে আমি নিয়ে বের হবই। নিধি আমার পরিবার, তোরা সবাই আমার পরিবার। তোদের কারো কিছু আমি হতে দেব না। তোরা সবাই আমার মা, বাবা, ভাইয়ের মতো, তাই তোদের কোনো সমস্যা আমি হতে দেব না। নিধি কি শুনতে পাচ্ছে? নিধি চুপচাপ থাক, প্যানিক করবি না, আমি আসছি। নিলয় কথাটা বলেই ব্লুটুথ কান থেকে নামায়। তারপর পাশে থাকা ফুলের টব দিয়ে বাল্বের দিকে ছুঁড়ে মারে। আলো নিভে যায় একটা। নিলয়ের হাতে ভাঙা মদের বোতল। খুঁড়িয়ে খুঁড়িয়ে রক্তাক্ত শরীর নিয়ে এগিয়ে যেতে থাকে। একটা রুমের সামনে এসে দাঁড়ায় নিলয়। দরজা খোলা। নিলয় রুমের ভিতরে প্রবেশ করে। একটা মেয়েকে বসে থাকতে দেখে সে। মেয়েটার গায়ে অর্ধ টি শার্ট পরা। নিলয়ের সাথে সাথে ওর গা থেকে কোট খুলে মেয়েটার দিকে বাড়িয়ে দেয়। মেয়েটা সেটা পরেও নিল, কিন্তু মেয়েটা বাংলাদেশি নয়, বিদেশি ফরেনার কোনো মেয়ে। নিলয় মেয়েটার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে কি করছো এখানে? যাও, চলে যাও, আজকে সবাইকে মেরে ফেলবো। নিজেকে বাঁচাতে হলে যাও এখান থেকে। নিলয় কথাগুলো বলে বের হয় রুম থেকে। ওদিকে আকাশ দৌড়ে আসে শান্তর কাছে। শান্ত নিধির গা থেকে তখন অর্ধেক জামা খুলে ফেলেছে। দরজায় এমন সময় কড়া নাড়ার শব্দ হয়। লাথি মারতে থাকে আকাশ। শান্তর মেজাজ খারাপ হয়। বারবার সে শেষ মুহূর্তে এসে মেয়েদেরকে খাইতে পারছে না। শান্ত দরজা খোলে। আকাশকে মারতেই যাবে, তখনই দেখে আকাশ ফ্লোরে পড়ে যাচ্ছে। সারা গায়ে রক্ত, বুকের উপরে কাচের টুকরো ঢোকানো। এই আকাশ, কি হয়েছে তোর? কে মারছে তোকে? ভাই ভাই ও মারছে। ও কে সে? নাম বল, চিনিস তুই? ও মারছে, নিলয়। আকাশ মরে যায়। শান্ত সোজাসুজি করিডোরের দিকে তাকায়। একটা ছেলে সারা মুখে রক্ত নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওদের দিকে এগিয়ে আসছে। শান্ত উঠে তার সিকিউরিটি ইনচার্জকে কল করে, তারপর চিৎকার করে গালি দিয়ে গার্ডদের ডাকে, তোরা কোথায়? বের হয়ে আয় এক্ষুনি।
সিসি ক্যামেরাতে কাব্যরা দেখতে থাকে। দুজন গার্ড দৌড়ে যায় নিলয়ের দিকে। শান্ত ভিতরে আসে, নিধিকে কয়েকটা চড় দেয়। নিধির গাল কেটে যায়। শালি, তোকে আর তোর বন্ধুকে মেরে ফেলবো। শান্ত নিধিকে নিয়ে বের হয় বাইরে। গার্ড দুটো নিলয়ের দিকে এগিয়ে আসে দৌড়ে। নিলয়ের পিছনে কিছুটা দূরে শার্লিন দাঁড়িয়ে। সে রুম থেকে বের হয়ে কোন দিকে যাবে বুঝতে পারে না, কারণ নিলয় যেখান দিয়ে এসেছে সেসব দিকের বাল্ব নষ্ট করতে করতে এসেছে। এজন্য বাইরে যাওয়ার করিডোর অন্ধকার হয়ে আছে। বাম পাশে আলো জ্বলছে। শার্লিন দৌড়ে এগিয়ে আসে সেদিকে, কিন্তু এখানে এসে সেই ছেলেটাকে দেখতে পায় শার্লিন। হাতে কাচের বোতলের ধারালো অংশ ধরে দাঁড়িয়ে আছে। সামনে দুটো গার্ড দৌড়ে আসে নিলয়ের দিকে। নিলয়ের কাছে আসতেই নিলয় সেই ধারালো অংশ দিয়ে একটা ছেলের গলাতে ঢুকিয়ে দেয়। ছেলেটা ফ্লোরে পড়ে ছটফট করতে থাকে। নিলয় গলা থেকে কাঁচটা বের করে পাশে আরেকটা ছেলের পেটে ঢুকিয়ে দেয় পরপর কয়েকবার। এটা দেখে শার্লিনের নেশা আরও কেটে যায়। ভয়ে চোখ বন্ধ করে মাথার দুপাশে হাত দিয়ে বসে পড়ে। এতটা হিংস্রতা সে তার পুলিশ থাকা ক্যারিয়ারেও কখনো দেখেনি। নিলয় দুজনকে মেরে উঠে দাঁড়ায়, তারপর একা একা গান গাইতে থাকে। ইংলিশে একা একা বক বক করে। I am the devil, I am the animal. নিলয় এগিয়ে যেতে থাকে। ভয় পায় শান্তরা। আরও গার্ডরা এগিয়ে আসে। নিলয় সবাইকে অনেক মারে। শান্তর কাছে আসে নিলয়। এমন সময় সিকিউরিটি গার্ডরা নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। নিলয় নিচে বসলো। শান্তকে বলে, মেয়েটাকে ছেড়ে দে, চুপচাপ চলে যাব, আমাকে আর রাগাবি না। তুই আমার লোকদের মারছিস, তোকে ছাড়বো? তোকে মেরে ফেলবো আমি, শুয়োরের বাচ্চা। আহ, বাবা মা তুলে কিছু বলবি না। মা বাবা আমার কাছে সেরা, তাদের অসম্মান আমি করি না। তাই আমাকে কিছু বল, মা বাবাকে ছাড়। ওই তুই কে রে? তুই জানিস কোথায় এসেছিস? তোর পিছনে দেখ কতগুলো কাঠ, পারলে এখান থেকে বেঁচে ফিরে যা। মেয়েটাকে ছাড়। কি মেয়ে নিয়ে পড়েছিস? ছাড়বি না? নিলয় উঠে দাঁড়ায়। কাঁচের অংশটা ছুঁড়ে মারে একটা গার্ডের দিকে। সেটা গিয়ে গালের ভিতরে ঢুকে যায়। নিলয় হাসতে থাকে। গার্ডরা এসে নিলয়কে মারতে থাকে। অনেক মারে নিলয়কে। নিলয়ের হাত ধরে বসালো শান্তর গার্ডরা। তারপর শান্ত এগিয়ে আসে। গার্ডদের থেকে পিস্তল নিয়ে নিলয়ের দিকে তাক করে ধরে। শান্ত বলে, কবুতরকে শস্য আর কুকুরকে মগুর দিয়ে আপ্যায়ন করতে হয়, কিন্তু তোর মতো একটা হিংস্র সাইকো পাগল পশুকে পিস্তলের গুলিতে মারতে হয়। তুই বেঁচে থাকলে আমাকেই মারবি, তাই তোকে বাঁচার কোনো সুযোগ আমি দেব না। গুড লাক ব্রাদার। ও কি যেন নাম তোর? নিলয়। নিলয়, গুড বাই। শান্ত কথাগুলো বলে ট্রিগারে চাপ দেয়, কিন্তু গুলিটা নিলয়ে লাগেনি। গুলিটা বের হতে কে যেন সামনে চলে আসে, কিন্তু সেই ব্যক্তিটা তখনই শান্তর হাতে কে যেন এসে লাথি দেয়। পিস্তলটা পড়ে যেতেই সেটা হাতে নিয়ে পরপর 4টে সিকিউরিটি গার্ডকে গুলি করে সে। কিন্তু সেটা কে? শান্ত তাকিয়ে দেখে শার্লিন দাঁড়িয়ে, হাতে ওর পিস্তল। নিলয় শার্লিনকে দেখে জোরে হাসতে থাকে। শান্ত বলে, হেই, ড্রপ দ্য গান। শার্লিন, স্টপ, ডোন্ট শুট মি। I will kill you, bloody hell. শান্ত, তুই তো এমনিতেই মরবি, কারণ তোর বাবাকে কিডন্যাপ কে করেছে জানিস? আমি করেছি। তোর বাবা আমার কাছে। এখন তুই বল কি করবি? শান্ত অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় হাসতে থাকে। শার্লিনের হাত থেকে রক্ত পড়তে থাকে। শার্লিন দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো। ওর গা কাঁপছে। সারাদিন নেশার ভ্যাকসিনের ভিতরেই ছিল, তার উপর গা থেকে রক্ত পড়ছে। শার্লিন দাঁড়িয়ে থাকতে পারছে না। সে হেলান দিয়ে বসে হাঁপাতে থাকে। শান্ত এখন একদম বাধ্য ছেলের মতো হয়ে গেছে। নিলয়ের কাছে সরে এসে বলে, ভাই, আমি জানি না তুমি কে, কিন্তু আমার বাবাকে দয়া করে ছেড়ে দাও। বলো কি চাও? টাকা। কত টাকা? 100 কোটি। আমার 50 কোটি, আর তোর বাপের জন্য আরো 50 কোটি। ওই কে আসিস? ভাইয়ের জন্য যত টাকা আছে সব নিয়ে আয়। গার্ডরা দৌড়ে চলে যায়। কিছু সময় পর টাকার অনেক বড় বড় 4টে ব্যাগ আনা হয় নিলয়ের সামনে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। শান্তকে বলে, চল আমার সাথে। কোথায়? তোর বাবাকে নিয়ে আসবি। নিলয় শান্তকে নিয়ে যায়। শার্লিন ততক্ষণে জ্ঞান হারিয়েছে। নিধিকে নিলয় বলে, ফরেনারকে সাথে করে নিয়ে আয়। নিলয় গার্ডদের বলে, সবগুলো মেয়েদের ছেড়ে দেখনি। নিলয় বাইরে আসে। কাব্যরা আসে ক্লাবের সামনে গাড়ি নিয়ে। সবাইকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কোথায় যাব নিলয়? ফোনটা দে আমাকে। ওরা কলেই আছে, ব্লুটুথ নেই। সিয়াম, মন্ত্রীকে নদীর পাড়ে নিয়ে আয়, আমরা সেখানে যাচ্ছি। নিলয় সবাইকে নিয়ে সেখানে আসলো। নদীর পাড়ে এসে নিলয় গাড়ি থেকে নামলো। নদীর পাড়ে এসে নদীর পানিতে মুখ ধুয়ে গাড়ির কাছে আসলো। শান্তকে নামানো হয়। একটু পরে সিয়ামের আসলো। মন্ত্রী মানে শান্তর বাবাকে গাড়ি থেকে নামানো হয়। শান্ত নেমে তার বাবার কাছে আসলো। ওর বাবার মুখে টেপ লাগানো আছে। শান্ত এসে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ঠিক আছো? শান্ত মুখ থেকে টেপটা খুলে দেয়। নিলয় কাব্যর পিস্তলটা গাড়ির ড্রয়ার থেকে বের করলো। কাব্য বলল, কি করতে চাচ্ছিস নিলয়? গেম শেষ করতে। পাগল হয়েছিস?
নিলয় কাব্যকে সরিয়ে দেয়। শান্তদের কাছে আসে, নিলয়ের দিকে তাকায় ওরা দুজন। ভয়ে চুপসে যায় ওরা। নিলয় ওদের সামনে বসলো। শান্তকে কিছু বলার সুযোগ না দিয়ে গুলি করে তার বাবাকে। শান্তকেও গুলি করে নিলয়। তারপর দুটো লাশ নদীর পানিতে ফেলে দেয় সে। পিস্তলটা কোমরে গুজে নিয়ে একটা সিগারেট জ্বালালো সে। কাব্যরা এসে নিলয়ের পাশে দাঁড়ালো। নিলয়কে বলে, নিলয়, আমার মনে হয় তোকে এই শহরে এনে আমি ভুল করেছি। মাসুমকে এভাবে মারিস না। আমার ভালো লাগে। নিধির গায়ে শালা হাত দিয়েছে, মেরে ফেলবই তাকে। আমাদের অনেক ভালোবাসিস, তাই না? আপন বলতে তোরাই আছিস, তোদের কেউ কিছুই করতে পারবে না। ওরা সবাই এসে নিলয়কে জড়িয়ে ধরে, কিন্তু নিধি নিলয়ের প্রেমে পড়ে যায়। নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় বলে, তোরা চলে যা, আমি ফরেনার মেয়েটাকে নিয়ে বাড়িতে যাচ্ছি, ডাক্তারকে সাথে করে নিয়ে যাব, তোরা চলে যা। আচ্ছা, সাবধানে যা। নে, গাড়ির চাবি ধর। কিন্তু মেয়েটা তো তোকে জানে। সমস্যা নেই, যে মেয়ে আমাদের বাঁচাতে পারে সে মেয়ে আমার জন্য বিপজ্জনক নয়। কাব্যরা চলে যায় সেখান থেকে। নিলয় সিগারেট শেষ করে গাড়ির কাছে আসলো। গাড়িতে বসে শার্লিনের দিকে তাকায়। মেয়েটা কে? তাকে কেন বাঁচালো? সে কেন এখানে? তারপর অনেক জামিলের সামনে দাঁড়িয়ে আছে। জামিল সিগারেট খাচ্ছে। বিশাল বড় বাড়ি কিনেছে শহরে এসে। পুলিশ ওদেরকে এখন মবস্টার নামে চেনে, কিন্তু মবস্টার গ্যাংয়ের পিছনে আসলে কারা আছে এটা কেউ জানে না। অনেককে প্রশ্ন করে, বাবা অনেক, তুই জেলখানাতে ছিলি ভালোবাসার অপরাধে, তুই বের হয়ে পড়াশোনা করতে পারিস তো? আমি তো ভর্তি হয়েছি, পড়াশোনা চলবে দিনের বেলাতে, আর রাতের বেলাতে চলবে ডাকাতি। আমি এখন নিশ্চিন্তে মরতে পারি। আমার এমন একটা গ্যাং ছিল, কিন্তু লোভ সব কিছু শেষ করে দিয়েছিল। মনে রাখবি, আমরা সকলেই মূলত একই জিনিস দিয়ে তৈরি, সদর্থকতা এবং লোভ। যতদিন তোর লোকের ভিতরে তোর থেকে বেশি লোভ না তৈরি হবে, ততদিন গ্যাংটা ঠিক থাকবে। লোভ বাড়তে দিবি না। আমি তাকে মেরে ফেলবো ওস্তাদ, গ্যাং নষ্ট হতে দেব না আমি। কেন ডেকেছেন আমাকে বলেন? শহরে চলে আসলাম, এখন প্ল্যান কি? শহরে এসেছি, এখনও অনেক কিছু করতে হবে। প্রথমে মাঝারি কোনো ব্যাংকে ডাকাতি করব। আমাদের শহর থেকে টেকনোলজিতে এক্সপার্ট এমন কাউকে খুঁজে বের করে আমাদের দলে আনতে হবে। তাদের মাধ্যমে আমরা ব্যাংক ডাকাতি করব। শহরের জানান দিব আমরা এসেছি। তারপর বড় কোনো ব্যাংক ডাকাতি করব। কিন্তু এখন আমাদের অনেক ট্রেনিং আর শারীরিক চর্চার দরকার। ঠিক আছে, গ্যাং এখন তোর, তোর যেভাবে ইচ্ছে চালনা কর, কিন্তু সবাইকে টাকার বিষয়টা সম্মান করবি, নয়তো গ্যাংয়ের ভিতরে হিংসা তৈরি হলে বিপদ, যেটা আমি বুঝতে পারি। অনেক মাথা নেড়ে সম্মতি দেয়। সে রুম থেকে বের হয়ে তার গ্যাংয়ের সবাইকে ডাক দেয়। সবাই একসাথে হয়েছে। সবাইকে বলে, আমাদের এখনই শহরে একটা মাঝারি ব্যাংকে টার্গেট করতে হবে। সিকিউরিটি কম, কিন্তু টাকাও আছে বেশ। এমন একটা ব্যাংক আমাদের টার্গেট করতে হবে যেন পুরো দেশের কাছে খবর চলে যায়। এজন্য নাম করা সৎ কোনো ব্যাংকের খোঁজ চালাও। আজকের ভিতরে লিস্ট করতে হবে। আমি খুঁজছি কোনো হ্যাকারকে, তাকে অনলাইনের মাধ্যমে আমরা আমাদের দলে নিয়ে কাজ করাবো। লেগে পড়ো সবাই। অনেকের কথা মতো সবাই বের হয়ে যায়। অনেক এখন ডাকাতির কাজে বেশ পাকাপোক্ত হয়ে গেছে। তারপর রাজ এসেছে মিডনাইট মাস্তি ক্লাবে। রিসেপশনে এসে আগের সেই সংখ্যার কোড নেম বলতে রিসেপশনিস্ট টাকার পরিমাণ বসানো একটি পেপার বাড়িয়ে দেয় রাজের দিকে। রাজ তাকিয়ে দেখে সেই রুমে যাওয়ার জন্য 50,000 টাকা পে করতে হবে। রাজ এত টাকা সাথে করে আনেনি। রাজ তার বন্ধুকে কল করে। ওদিকে চাঁদনি তার রুমে ছিল। বাসন্তী তার ঘরে প্রবেশ করেছে। সাথে আছে রাতুল। রাতুলকে দেখে চাঁদনি রাগী দৃষ্টিতে তাকালো। রাতুলের প্রতি চাঁদনির এক পাহাড় সমান ঘৃণা জমে আছে। রাতুল বলে, তোর জন্য আজকে আরেকটা কাস্টমার আছে। বসন্তী, জলদি তাকে রেডি করো, 21 নম্বর রুমে নিয়ে যাবি, যেন দেরি না হয়। বসন্তী, জলদি তাকে সাজিয়ে নিয়ে আয়। রাতুল কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। রাতুল চাঁদনির মাধ্যমে রাজের সাথে মাইন্ড গেম খেলছে। রাজ চাঁদনির কারণেই এখানে আসবে বারবার, কিন্তু রাতুল জানে না যে রাজ এখানে কেন আসছে। রাজ তো কেবল চাঁদনিকে ব্যবহার করছে মাত্র। রাজের ওপরে যে নজর রাখা হয়েছে এটা রাজ ভালো করেই বুঝতে পারে, কারণ সবখানে সিসি ক্যামেরা। কে আসছে, কোথায় যাচ্ছে সব কিছু সিসি ক্যামেরাতে দেখা যায়। তাই রাজের প্রতিটা কাজকেই রাতুলের লোকেরা নোটিস করবে। এই জন্য রাজ সরাসরি কিছু কাজ করতে পারবে না। করতে গেলে চাকরিটা চলে যাবে, আর চাকরি চলে গেলে রাতুলের উপরে তার বোনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে না। রাজ এখানে এসেছে রাতুলের সাম্রাজ্যকে ধ্বংস করতে। কিরে, তোর মন খারাপ কেন? আমি তোকে সাজিয়ে দিই। ভালো লাগছে না আপু, আজকে আরও নতুন একজনের সাথে রাত কাটাতে হবে। কিছু করার নাই রে বোন, এটাই তো আমাদের জীবন। হয়ে গেছে তো। দেখ তোকে কত সুন্দর লাগছে, একদম পরীর মতো সুন্দর। তুমি পরী দেখছো কখনো? হ্যাঁ, এখন দেখছি তুই তো পরী আমার। যা, মন খারাপ করিস না।
বাসন্তী সাজানো শেষে রুম থেকে বের হয়ে যায়। দুটো মহিলা আসে, চাঁদনিকে নিয়ে চলে যায় সেই 21 নম্বর রুমে। রুমে বসিয়ে রাখে চাঁদনিকে। ওদিকে রাজ রিসেপশনে টাকা জমা দিয়ে 21 নম্বর রুমের চাবিটা নেয়। সেদিনের সেই কোড নামটি রাজ বলেছে, যার ফলে চাঁদনিকে সে আবার পাচ্ছে। রাজ চারপাশ তাকাতে তাকাতে একটা দরজার কাছে এসে থামে। সেখান দিয়ে তাকাতেই দেখতে পায় জোয়ার আসর, ক্যাসিনো খেলছে সবাই। সেখানে অর্ধনগ্ন বিদেশি কতগুলো মেয়ে ক্যাসিনো খেলোয়াড়দের মনোরঞ্জন করতে ব্যস্ত। একটা গার্ড আসে রাজের সামনে। স্যার, আপনার টোকেন দেখান। টোকেন? হ্যাঁ, আপনি কি ক্যাসিনো খেলতে চান? তাহলে ঢোকার সময় টোকেন দেওয়া হয়, সেটা দেখান, তবে ওখানে যেতে পারবেন। ও, আমি না জুয়া খেলতে আসিনি। তাহলে কেন এসেছেন এখানে? আপনার কোড কি? আমি এসেছিলাম একটা মেয়ের জন্য। মানে? ও, বুঝতে পেরেছি। সোজা চলে যান, ডান পাশে দেখবেন উপরে সিঁড়ি চলে গেছে। সিঁড়ি দিয়ে উঠবেন, তারপর আপনার কাঙ্ক্ষিত রুম খুঁজে বের করেন। রাজকে সেখান থেকে চলে আসতে হয়। অনেক কিছু জানতে পেরেছে রাজ। রাজ সোজা সেই রুমের সামনে চলে আসে। রাজ দেখতে পায় দুজন গার্ড রুমের সামনে দাঁড়িয়ে আছে। রাজ গার্ডদের হাতে 21 নম্বর রুমের কার্ড দিয়ে প্রবেশ করে। চাঁদনি ভিতরে বসেছিল, মাথা নিচু করে বসে আছে। কে আসবে তার জন্য আজকে চাঁদনি জানে না। দরজা খোলার শব্দে চাঁদনির সামনে তাকায়। চেনা মুখটা দেখে চাঁদনির বুকটা কেঁপে উঠল। রাজ দরজা আটকে দিয়ে চাঁদনির সামনে এসে বসলো। চাঁদনি মুচকি হাসে, রাজও হাসলো। আপনার সাথে আবার দেখা হয়ে গেল আমার। আজকে নিশ্চয়ই ঘোর কাটিয়ে আসছেন। আসেন, আজকে আর দেরি করবেন না। যেটার জন্য এসেছেন জলদি শুরু করেন। আমি ঠিকঠাকই আসি। আমি যেটার জন্য এসেছি সেটা হলো আপনাকে দেখতে এসেছি। আমি জানি না আপনাকে দেখতেই কেন আসলাম। আপনার সাথে আমার কিছুই করার ইচ্ছে নেই, কিন্তু আপনাকে দেখতে অসম্ভব ইচ্ছা জাগে, তাই চলে এসেছি। আপনি কি আমার উপর বিরক্ত? চাঁদনি কোনো কথা বলল না। সে জোরে একটা শ্বাস নিয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। বয়সটা চাঁদনির থেকে একটু বেশি, 7 বছর বেশি। তবুও মানুষটাকে দেখলে কেমন অদ্ভুত মায়া জাগে চাঁদনির মনে। অনেক কিছু বলতে গিয়েও চাঁদনি পারে না, থেমে যেতে হয় তাকে, কারণ রাতুল তাদের উপর নজর রেখেছে। রাজ প্রশ্ন করে, আচ্ছা, একটা কথা বলবো? আমার মনে হয় আপনি এখানে নিচ থেকে আসেননি, জোর করে আনা হয়েছে। আর সেটা কে করেছে জানতে পারি? এই ক্লাবের মালিক কি সেসব জানে? এখানে এমন কতগুলো মেয়ে আসে। রাজের কোশ্চেন শুনে চাঁদনি ভয় পায়। চাঁদনি কিছু বলে না, তবে রাজকে ঝাড়ি দিয়ে বলে, আপনি কেন এসব প্রশ্ন করছেন? আপনি যেটার জন্য আসেন না কেন সেটা জলদি শুরু করেন। এভাবে বাড়তি কথা বলবেন না, এগুলো এখানে গ্রহণযোগ্য নয়, আপনার সমস্যা হবে। চাঁদনি ইশারায় রাজকে ক্যামেরা দেখায়। রাজ ক্যামেরার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাজ চাঁদনির কাছে আসে, কানের কাছে মুখ এনে রাজ বলে, দেখুন, আপনি কে জানে না, কিন্তু প্রথম দিন এখানে এসেছিলাম এখানে আসলে কি ঘটে সেটা দেখার জন্য, কিন্তু এবার এসেছি আপনার জন্য। এরপর এবার যখন আনবো তখন আপনাকে নিতে আসবো। আপনি কি যাবেন আমার সাথে? চাঁদনি অবাক হয়, রাজের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ছেলেটা কি পাগল? তার মতো একটা দামি বেশ্যাকে সে কেন নিয়ে যাবে? লোকটার মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। রাতুল সব কিছু দেখছে আর মুচকি হাসছে। হঠাৎ তার লোক মিঠু আসে রাতুলের কাছে। রাতুলকে ডাক দেয়। রাতুল এগিয়ে যায়। কি হয়েছে মিঠু? স্যার, নাচো ক্লাবের মালিক আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী শান্ত খুন হয়েছে। তার ক্লাবে তার গার্ডদের মেরে অনেক কোটি টাকা নিয়ে চলে গিয়েছে। সিসি ক্যামেরা থেকে যতটুকু জেনেছি সেটা হলো খুনি হলো একজন ক্যাসিনো প্লেয়ার। সে অনেক ভালো খেলে। আমাদের সোর্স খবর দিয়েছে তার নাম নিলয়। তাকে দেখতে অনেকটা বিদেশিদের মতো, চুলগুলো কালার করা, হাতে ট্যাটু আছে ড্রাগনের। কি নাম বললে? নিলয়? নিলয়ের নামটা কেমন যেন শোনা শোনা লাগছে। হ্যাঁ, এর আগেও অনেকগুলো ক্লাব থেকে সে ক্যাসিনো খেলে অনেক কোটি টাকা নিয়ে চলে গিয়েছে। সে অনেক প্রো প্লেয়ার। নিলয়ের ছবি পাওয়া গেছে? হ্যাঁ, একটা ছবি পাওয়া গিয়েছে, তবে মুখে রক্ত, কিন্তু তার হাতের ট্যাটু আর চুলগুলো কালার করা, দাড়ি গোপ, বড় মুখে। ও, তার মানে সে শান্ত ক্লাবে গিয়ে গেমস খেলছে। এটাকে দরকার আমার। সবগুলো ক্লাবে নোটিশ পাঠাও, নিলয় নামের কেউ আসলে তাকে যেন আটকে রাখে। নিলয়কে আমার লাগবে। রাতুল চলে আসে সেখান থেকে। মাথা কাজ করছে না তার। শান্ত চলে যাওয়াতে খুশি হলেও অবাক হয়েছে। এত বড় ক্লাবে ঢুকে একা একটা মানুষ কিভাবে সবাইকে মেরে শান্তাকেও বাঁচিয়ে রাখলো না? তবে কি সে ক্লাবের জন্য হুমকি স্বরূপ? কে সে? কে নিলয়? সে কি চায়?
সামিয়া অনেকগুলো কবিতা পড়েছে কবিতার রাফ খাতা পেজ থেকে। অনেকগুলো পোস্টে সে কমেন্টও করেছে, কিন্তু পেজ থেকে কোনো কমেন্টের রিপ্লাই আসেনি। সামিয়া অনেকবার নোটিফিকেশন চেক করেছে, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। সামিয়ার মন খারাপ হয়। মানুষটা কে, ছেলে নাকি মেয়ে? তবে কবিতার ধরন দেখে ছেলেই মনে হয়, কিন্তু ছেলেটা কে? মেসেজ করব? সামিয়া মেসেজও করে। আচ্ছা, কবিতা লেখার সময় আপনি কি কি ভাবেন? কার কথা ভাবেন জানতে পারি? সামিয়া মেসেজটা দিয়ে চলে আসে অফলাইনে। বুকটা কাঁপতে থাকে। আজ কয়েকদিন রাতুলকে সে তেমন কল করেনি, সে টানা কবিতা পড়েই গেছে। মনটা মানুষের বড্ড অদ্ভুত। কারোর প্রতি ভালোবাসা দেখালে অপর পাশ থেকে যদি সেই ভালোবাসাকে প্রশ্রয় না দেওয়া হয়, তবে সেই ভালোবাসাটা নষ্ট হতে থাকে, হারিয়ে যেতে থাকে। রাতুল যেন ঠিক সামিয়ার থেকে সেই হারানো ভালোবাসাটাই পেতে যাচ্ছে, কারণ সামিয়ার মন এখন সেই কবির উপরে দুর্বল হতে থাকছে। কতবার সামিয়া তওবা করেছে সে কবিতা পড়বে না, কবিকে নিয়ে ভাববে না, কিন্তু মনটা যে কিছুতেই মানছে না। কঠোর টানে সে বারবার ছুটে যাচ্ছে, আর তখনই সে ভুলে যাচ্ছে তার বিয়ে হয়েছে, তার বাচ্চা আছে। সামিয়া ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে। অনেক রাত হয়েছে, তার মেয়েকে জড়িয়ে ধরে সামিয়া ঘুমিয়ে পড়ে। নিলয় আর শার্লিন বসে আছে সোফাতে। ডাক্তার এসে দুজনকে ব্যান্ডেজ করে গিয়েছে। দুজনে বসে আছে। শার্লিনের ডান হাতে গুলি লেগেছে। সে সোফাতে বসে বাড়ির চারপাশ দেখছে। নিলয়কে এখনও সে জানে না কে নিলয়ের আসল চেহারা কেমন দেখতে, কারণ নিলয়ের মুখে এখনও দাড়ি গোঁফ লাগানো, চুলগুলো বড় করে লাগানো। নিলয় শার্লিনকে প্রশ্ন করতে যাবে, তখনই সেখানে আরশিদা বেগম আসে, হাতে খাবারের প্লেট। শার্লিনের কাছে এসে ইশারায় হাঁ করতে বলে। শার্লিন হাঁ করে। মাংস দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে আরশিদা বেগম সেই অচেনা মেয়েটাকে। আরশিদা বেগম নিলয়কে ইশারায় বলে, কোথায় পেয়েছিস মেয়েটাকে? একদম পুতুলের মতো দেখতে। এরকম একটা মেয়ে কি আমাদের দেশে থাকে? নিলয় শার্লিনের দিকে তাকায়। মেয়েটাকে আগে কখনো দেখেনি, কিন্তু সে শান্তর ক্লাবে কি করে? বড় ক্লাবে তো বিদেশি মেয়েদের চলাচল, ব্যবসা আরও বেশি ভালো চলে। নিলয় বলে, তাড়াতাড়ি ওকে খাইয়ে তুই ঘুমিয়ে পড় মা। আমি নিজেও জানি না মেয়েটা কে। আজকে মরতে মরতে বেঁচে গিয়েছি মেয়েটা ছোট, তাই সাথে করে নিয়ে এসেছি। মেয়েটার নাম কি? জানি না। এই মেয়ে, তোমার নাম কি? নিলয় কিছুটা ঝাড়ি দিয়ে শার্লিনকে প্রশ্ন করে। নিলয়কে সে হিংস্র রূপে দেখেছে, তাই নিলয়কে সে ভয় পায়, কারণ নিলয়ের ফাইটিং স্কিল অনেক ভালো। শার্লিন ফ্যাল করে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় বুঝতে পারে মেয়েটা হয়তো বাংলা জানে না। নিলয় আবার প্রশ্ন করলো, হোয়াটস ইওর নেম? শার্লিন। আর ইউ ম্যাড? কেন তুমি আমাকে বাঁচানোর জন্য গুলির সামনে ঝাঁপ দিয়েছিলে? মরে যেতে পারতে তুমি। আমি জানি না। পাগল মেয়ে। আরশিদা বেগম শার্লিনকে পানি খাওয়াতে থাকে। নিলয় উঠে চলে যায়। খোঁড়াতে খোঁড়াতে হেঁটে সে তার রুমে প্রবেশ করে। নিলয় মুখ থেকে কৃত্রিম দাড়ি গোঁফ উঠিয়ে ফেলে, হাতের থেকে ওয়ান টাইম ট্যাটুও তুলে ফেলে। চুলগুলো খুলে মুখে পানি দিয়ে ঠিকমতো ফ্রেশ হয়। ওদিকে শার্লিন আরশিদার সাথে কথা বলে। আরশিদা বোবা, কিন্তু শার্লিন স্পেশাল ফোর্সের পুলিশ, তাই বোবাদের সাথে কিভাবে কথা বলতে হয় শার্লিন সেটা জানে। আপনি অনেক ভালো, আমাকে অনেক সেবা করেছেন, আপনি ভালো মা। তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমার কি আর পোশাক নেই? বাড়িতেও তো কোনো পোশাক নেই, কি করি? শাড়ি পরবা? না, আমি শাড়ি পরবো না। শার্লিনের হাত ধরে আরশিদা। দুজনে ইশারায় কথা বলছিল এতক্ষণ। আরশিদা শার্লিনকে নিয়ে নিলয়ের রুমের দিকে যায়। নিলয় ফ্রেশ হয়ে তখন ড্রেস চেঞ্জ করছিল। প্যান্ট পরে সে টি শার্ট খুঁজছিল আলনা থেকে। একটা টি শার্ট নিয়ে যখন সে ঘুরে দাঁড়ায়, তখনই তার মা আরশিদা শার্লিনকে নিয়ে ভিতরে প্রবেশ করে। নিলয়ের গায়ে ছুরির দাগ, কিন্তু সে খালি গায়ে দাঁড়িয়ে। জিম করা বডি নিলয়ের, প্রতিদিন সময় করে জিম করে। শার্লিন নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। নিলয়ের চুলগুলো বেশ সুন্দর, বড় দাড়ি ছাড়া খোঁচা খোঁচা দাড়িতে বেশ সুন্দর লাগছে নিলয়কে। শার্লিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় সেটা বুঝতে পেরে দ্রুত গায়ে টি শার্ট পরে নেয়। মা, এখানে কেন? শার্লিনের পরার জন্য কিছু নেই, তোর গেঞ্জি আর ট্রাউজার দে, সে পরুক। আরে আমার ড্রেস পরবে মানে? তোর যা আছে সেগুলো দে তাকে। সে এসব পরবে না। আমি টি শার্ট পরতে পছন্দ করি। আচ্ছা মা, ওকে নিয়ে সোজা তোর রুমে যা। নিলয় থামে, কারণ আরশিদার বিছানাতে টাকা রাখা। শার্লিন সেখানে গেলে সমস্যা, তাই নিলয় বলে, সেই রুমে থাকবে, আমি বাইরে সোফাতে থাকবো। আমি বাইরে গেলাম। নিলয় কথাটা বলে বাইরে চলে আসে। আরশিদাও চলে যায়। শার্লিন দরজা আটকে দিয়ে নিলয় সবগুলো টি শার্টে চোখ বোলায়।
তারপর একটা একটা করে পড়তে শুরু করে। মিমি আর মাহিম বসে আছে। মাহিম বুঝে গিয়েছে শুভ্রের সাথে কাজ করলে তার প্রফিট অনেক হবে। শুভ্রকে সে হাতছাড়া করতে চায় না, আর সেই জন্য মিমিকে সে শুভ্রের সামনে সব কিছু দিয়ে মেলে ধরতে দরকার পড়লে সেটাই করবে। মিমি শুধু অবাক হয় তার হাজব্যান্ডের কাণ্ড দেখে, কিন্তু তার কিছুই করার নেই। তবে নিলয় নাকি শুভ্র মিমি সেটা এখনও কনফিউজড, কারণ নিলয়ের চোখে ছিল তার প্রতি ভালোবাসা, কিন্তু শুভ্রের চোখে আছে অন্যরকম নেশা। জেমস অপেক্ষাতে আছে একজনের, যে হবে তার তুরুপের তাস, যে হবে ক্যাসিনো খেলার এক্সপার্ট। কিন্তু সে কে? কবে জেমস তাকে খুঁজে পাবে? অনেকের ব্যাংক সিলেক্ট করা হয়ে গেছে, সে কি পারবে ডাকাতি করে লাইমলাইটে আসতে? রাতুলের গড়া সাম্রাজ্য কি এভাবেই থাকবে? রাতুলের গড়া ক্লাবে আছে প্রতিটা মেয়ের কান্না, কত মানুষের টাকা হারানোর হাহাকার। নিলয় সোফাতে বসে নতুন কিছু করার কল্পনা করছে। এবার সে অনলাইনে যত প্রকার বেটিং গেমস, জুয়া খেলা আছে সবগুলোকে টার্গেট করবে, এগুলোতেও সে প্রফিট করবে। নিলয়ের তো টাকারই দরকার ছিল, সে তো সব পেয়েছে, তাহলে সে কেন এখনও টাকার পিছনে ছুটছে? রাজ কি পারবে চাঁদনিকে এখান থেকে নিয়ে যেতে? রাতুলের সাম্রাজ্য ধ্বংস কে করবে, নিলয় নাকি রাজ? নাকি রাজের হাতে দুজনেই ধরা পড়বে? এখানে গল্পটি শেষ করা হলো। যদি গল্পটি ভালো লাগে তাহলে নিয়ে আসা হবে গল্পের দ্বিতীয় চ্যাপ্টার। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন গল্প নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।